রাজনৈতিক পরিবারের ছেলে আব্রাহাম খান আবির। রাজনীতিতে তাদের পরিবার আছে 50 বছরেরও বেশি সময় ধরে। পূর্বপুরুষ হতে প্রাপ্ত ধারাটা বজায় রেখে চলেছে এখন আবির নিজে। তার মা হলো বিশিষ্ট ব্যবসায়ী মেহরুন খান, তার বাবা রাজনীতিবিদ আকবর আলী খান। আবিররা দুই ভাই। ছোট ভাই আব্রাহাম খান। আব্রাহাম ফ্রান্স থাকে, মাঝে মধ্যে বাংলাদেশে আসে। আবির বাংলাদেশে থাকে, তবে ফ্রান্সে আসা যাওয়া হয় তার। ভোরের মৃদু আলো ফুটতে চারিদিকে বিছানায় উপর হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে আবির। দরজায় করাঘাতের শব্দ শোনা যায় কয়েকবার। সেই কখন থেকে বাড়ির পরিচিতি গৃহকর্মী কমলা তাকে ডেকেই চলেছে। আবির সাহেব উঠেন, তাড়াতাড়ি উঠেন। এখন আপনি না উঠলে বড় ম্যাডাম আমাকে বকা দিবে। আবিরের কোনো সারা শব্দ নেই। সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই। সারা রাত পার্টির কাজ করে এসে এখন সে ঘুমাচ্ছে। তার মা অবশ্য তাকে এত তাড়াতাড়ি ডাকার জন্য কমলাকে বলতো না, কিন্তু এখন বলেছে কারণ হচ্ছে সামনেই ইলেকশন, তাই প্রতিদিনই সকালে তাড়াতাড়ি যেতে হয় ওকে। এই কয়েকদিনের জন্য এটাই একটা নিত্য রুটিনের পরিণত হয়েছে যেন। ওঠেন সাহেব, উঠেন। বড় ম্যাডাম এবার আমাকে চিল্লাচিল্লি করবে। তাড়াতাড়ি উঠেন সাহেব। অনেক ডাকাডাকির পর আবির চোখ খুলল। সুঠাম দেহের অধিকারী আব্রাহাম খান আবির। লম্বা 6 ফুট, জিম করা বডি, দেখতে একেবারে উজ্জ্বল ফর্সা না হলেও ফর্সা বলা চলে। আচ্ছা, আপনি এখন যান, আমি উঠে গিয়েছি। আর মমকে বলবেন আজকে আমি আর অফিস যাব না। আমি রাতে বাসায়ও ফিরব না। আমার পার্টির কাজ করে সেখান থেকে আমার অন্য কাজ আছে, তাই আমি ওখানে চলে যাব। উনাকে বলে দিয়েন আমি আর ফিরব না। আচ্ছা ঠিক আছে সাহেব। এই বলে কমলা আবিরের রুমের সামনে জায়গা ত্যাগ করে। আবিরও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর ওয়াশরুমে চলে যায়। সাধারণত আবির ফর্মাল পোশাকেই থাকে, কিন্তু এখন যেহেতু ইলেকশনের কাজে যাচ্ছে তাই সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে। অত্যন্ত পরিধান পরাই বলা যায় তাকে। এলোমেলো চলাফেরা যেমন নিজে করে না, তেমনি অন্যদেরও পছন্দ করে না। রেডি হয়ে নিচে নেমে আসে আবির। সেখানে তার জন্য ব্রেকফাস্ট অলরেডি সার্ভেন্ট রেডি করে রেখেছে। দ্রুত তার সহিত ব্রেকফাস্ট করে নেওয়ার মাঝেই নিহালের ফোন আসে। নিহাল হচ্ছে আবিরের সহকারী। আবিরের যাবতীয় ইলেকশনের কাজ, তারপর কখন বিদেশে যাবে, কখন বাংলাদেশে আসবে, কখন কি করবে, সব কিছু শিডিউল ম্যানেজ করার দায়িত্ব তারই। মানে সব কিছু সেই হ্যান্ডেল করে। ভাই তাড়াতাড়ি আসেন, মিডিয়ার লোক বসে আছে আপনার জন্য। তুই কোথায়? ভাই নিচে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি আসেন। 5 মিনিট ওয়েট কর। আর মিডিয়ার লোক হঠাৎ করে কেন আসলো? আসলে বিপক্ষ দলের সাথে আমাদের দলের কিছু লোকের সাথে হামলাহামলি হয়েছে, তাই মিডিয়ার লোক এটাকে বড় করে নিউজ করে ফেলেছে। এখন আপনার থেকে এই ব্যাপারে ইন্টারভিউ নিতে এসেছে, তাই পার্টি অফিস থেকে বরাবর ফোন আসতেছে। আপনাকে তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য। অবসময়ে এই উটকো ঝামেলায় কিঞ্চিত বিরক্ত হয় আবির, কিন্তু সর্বদা শান্ত মস্তিষ্ক নিয়ে কাজ করাই একজন সঠিক রাজনীতিবিদের কাজ। তাই বিরক্তিকে একপাশে ঠেলে দিয়ে আস্তে করে উচ্চারণ করলো, আচ্ছা, আমি আসছি। 5 মিনিট বলেছে। ঠিক 5 মিনিটের ভিতরেই আবির নিচে নেমে গেল। নিহাল আবিরের জন্য দরজা খুলে দিল। আবির সঙ্গে সঙ্গেই বসতে নিহাল দ্রুত ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল। তোকে না বলেছিলাম যে আমাদের দলের লোকদের সাবধান করে রাখবি? এখন ইলেকশনের আগের টাইম, এখন কেন এই ঝামেলার ভিতরে গিয়েছে ওরা? ওই মাদারবোর্ডগুলোকে বোঝাস না কেন? ভাই আমি তো সবাইকে বলেই রেখেছিলাম যে এখন এই ঝামেলার ভিতরে না যেতে, কিন্তু কে শুনে কার কথা? ওরা একটু উস্কানিমূলক কথা বললেই এরা উস্কে যায়, আর এভাবে মারামারি শুরু করে দেয়। টুকটাক কথার সাথে সাথে দক্ষ হাতে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল নেহাল। মনোযোগের কিঞ্চিত বিঘ্নতায় খেয়ালেই করেনি সামনের রাস্তায়। মাঝ রাস্তায় হঠাৎই পেরেক জাতীয় কিছু একটার কারণে টায়ারটা পাংচার হয়ে যায় গাড়ির। কাজের সময় যত ঝামেলা। নেহাল করুণ চোখে আবিরের দিকে তাকাতেই আবির আঙুলের ইশারা করে বলে ওঠে, 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম তোকে। এই 10 মিনিটের ভিতরে যেন গাড়ির টায়ার ঠিক হয়।
এই বলে আবির গাড়ি থেকে বের হয়ে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়। নিহাল কোনো মতে স্লো ড্রাইভ করে সামনে কাছের একটা গ্যারেজে নিয়ে গেল গাড়িটাকে। অফিসিয়াল কল আসায় আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎই একটা কলেজ ড্রেস পরিহিত মেয়ে দৌড়ে এসে আবিরকে সাথে নিয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। আবির তো কোনো মতে হাতে ভর দিয়ে নিজেকে সামনে নিলেও হাতের ফোনখানে গিয়ে পড়ল রাস্তার মাঝে। দামি কমলারাঙা ঝকঝকে ফোনটা ভাঙা দুটি অংশ দুপাশে ছিটকে পড়ে রইল। এতেই যেন হয়নি, চলন্ত গাড়ি এসে একটি অংশকে একেবারে চ্যাপটা করে দিয়ে তবেই ক্ষান্ত হলো। অহনা পড়লেও শরীরে ব্যথার লেশটুকু লাগেনি তার। লাগবে কি করে, পড়েছে তো পুরোপুরি আবিরেরই ওপরে। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে সামনে থাকা ছেলেটাকে দেখেই ঘন ঘন বলতে লাগলো, সরি 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 ভাইয়া, সরি। আমি আসলে খেয়াল করিনি ভাইয়া, একদম ভুল হয়ে গেছে ভাইয়া। আকস্মিক এমন আক্রমণে মেজাজ চরমে তুঙ্গে উঠেছে আবিরের। সামনের মেয়েটির দিকে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকায় সে। ছোটোখাটো গোলগাল মেয়েটিকে দেখে তার একটা নাদান বাচ্চা ছাড়া আর কিছুই মনে হলো না। তার উপরে দুপাশে ঝুলন্ত ফিতে দিয়ে বাঁধা দুটো বিনুনি। তবে রাগ নামেনি সে মেয়ের গড়নে। মেয়েটার কথা আরও দ্বিগুণ বিরক্তি হলো সে। কথা বলল এক লাইন, তাতে ভাইয়ার শব্দ ছাড়া আর কিছুই পাওয়ার মতো নয়। তেতে উঠে আবির হালকা চেঁচিয়ে বলে ওঠে, কে তোমার ভাইয়া? হ্যাঁ, আর এভাবে রাস্তায় কে দৌড়ায়? পাগল মেয়ে, বেয়াদব কোথাকার। অহনা দেখলো আবিরের ফোনটা নিচে পড়ে একদম চুরমার হয়ে গেছে। এখন তার কি হবে সেটাই ভাবছে অহনা। লোকটা এক চিৎকারেই অহনার বোঝা হয়ে গেছে। এখন যে তার কথায় কাজ হবে না। তবুও বিনয়ের সহিত বলল আবার, ভাইয়া সরি, আমি আসলে দেখিনি, আপনার মোবাইলে তো পড়ে গেল। আমার কাছে এত টাকা নেই যে আমি আপনার মোবাইলের ক্ষতিপূরণ দিব। সরি ভাইয়া, মাফ করে দেন। আমি কি তোমার থেকে ক্ষতিপূরণ চেয়েছি? আজব, কোথা থেকে এলে আর কোথা থেকে এসেই সব ভাসিয়ে নিয়ে চলে গেলে? পুরাই ব্যাককল একটা। যাও এখান থেকে। অহনাকে আর পায়ের গতি বাড়িয়ে যেতে যেতে আবারও তার তুতলার মতো থুতারে মুখে বলতে লাগলো, সরি ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। আর কখনো এরকম হবে না। আর কখনো এরকম হলে তুমি নিজেই বাঁচবে না। যাও তো এখন, মাথা খেও না মেয়ে। যাই হোক, আবারও সরি ভাইয়া। এই বলে অহনা সেখান থেকে চলে গেল। আবির বিরক্তি নিয়ে ফোনের ভাঙা অংশটা হাতে তুলে নিয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল নীরবে। ক্লায়েন্ট না হাতছাড়া হয়ে যায় এবার। ফোন থেকে সিম খুলে নিতে নিতে ততক্ষণে নিহাল এসে পৌঁছালো। তারপর আবির গাড়িতে উঠে বসলো। আবিরের ভাঙা ফোনটার দিকে তাকিয়ে নিহাল প্রশ্ন করে, ভাই আপনার এই ফোনের এই অবস্থা কিভাবে হয়েছে? গাড়ি চালাতে থাক, তোকে এত কথা শুনতে হবে না। নেহাল আর কিছু বলল না, কারণ যে কথা আবির একবার বলে যে সে বলবে না, তার মানে সে কথা আর বলবে না। নেহাল গাড়ি থামিয়ে পার্টি অফিসের সামনে। সেখানে এতক্ষণে মিডিয়ার লোকজন এসে ভিড় করে ফেলেছে। সবাই এখন ঝাঁপিয়ে পড়বে যদি আবির গাড়ি থেকে নামে। তারপরও আবির গাড়ি থেকে নামলো। লোক সমাগমের পরোয়া করে না সে তেমন। মুখোমুখি তো হতেই হবে তাকে। অন্যদিকে, কিরে, তোর গায়ে এরকম ধুলাবালি কেন লেগে আছে? কার সাথে কুস্তি খেলে এসেছিস? কারোর সাথে কুস্তি খেলিনি, দৌড়ায় আসতে যেয়ে পড়ে গিয়েছি একজনের উপরে। তারপর তার আইফোন 17 প্রো ম্যাক্সও ভেঙে চুরমার হয়ে গেছে। ভাগ্যিস ব্যাটা একটু দয়াবান ছিল, তাই মাফ করে দিছে। কিন্তু ব্যাটা খাটাস যে রুডলি বিহেভ করেছে। বলিস কি, তুই তার এত দামের ফোন ভেঙে আসলি আর রুড বিহেভস করবে না? অহনা হাঁপাতে হাঁপাতে বসে বলল, আবে ফোনের জন্য না, এমনিই সে রুড বিহেভিয়ার করেছে। মনে হয় কোনো নেতা না খ্যাতা হবে, বড়লোক মাইরি। সাজ পোশাক দেখে মনে হলো আর কি। এবার তার ক্ষতিপূরণ? বলে দিয়েছি আমার কাছে এত টাকা নেই, আর তারও লাগবে না। হলো, ঠিক আছে, বাদ দে ওসব। এবার ক্লাসে বসতে আর একটু সময়, চল এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল।
রাফা হলো আহানার চাচাতো বোন। সমবয়সী হওয়ায় সুবাদে বেশ বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক বলা যায় তাদের। ছোট থেকেই একসাথে থাকতে থাকতে আজ পড়েছে। দুজনেই বেশ চঞ্চল। মাত্র 5 মিনিটের পুরো জায়গাটা থেকে মিডিয়া হাঁটায় আবির। একমাত্র আবিরই এই মিডিয়ার লোকগুলোকে সামলাতে পারে। চরম মেজাজ নিয়ে মাত্র 2টো বাক্য উচ্চারণ করলেই ভয়ে কাঁপে সবাই। ওদের দলের লোকেরাই ওকে জমের মতো ভয় পায়। হস্তঘাত নয়, কথা দিয়ে যেন কাঁদিয়ে ফেলে আবির। শক্তপোক্ত মানুষকেও কথার জালে পিষে ফেলে ও। তো তাই তো ওকে সবাই ভয় পায়। ব্যবসায়িক কাজে যেতে পারবে না কারণ আজকে আরহাম আসছে, তাই ওকে আনতে সে এয়ারপোর্টে যাবে আবির। তারপর আর খানবাড়িতে ফিরবে না সে। সেখান থেকেই নিজেদের ফ্ল্যাটে চলে যাবে, মানে যেটা তার নিজের ফ্ল্যাট। ইলেকশনের কাজে সিলেট থাকে সে, না হলে এমনিতে সে ঢাকাতেই বেশিরভাগ সময় স্থায়ী হয়। ভাই, আজকে আরাম ভাই 5টা বাজে ল্যান্ড করবে বললেও গোপন সূত্রে জানা গেছে সে জায়গায় 4টা বাজে এসে পৌঁছবেন। সেটা তুই আমাকে আগে জানাতে পারিসনি? গাড়ি ঘোড়া ঢাকার উদ্দেশ্যে রওনা হব এখনই। ভাই, আরেকটা কাজ আছে পার্টি অফিসে। তোকে কি আমি বলছি যে আর কি কোনো কাজ আছে কি না? তোকে আমি বলছি ঢাকার জন্য রওনা হতে। ঢাকা যাব। ঠিক আছে ভাই। আর কিছু বললো না নেহাল, কারণ সে জানে এখন যদি সে কিছু বলে গাড়িতে বোমা ফাটানো হবে। তাই সে চুপ করেই গাড়িতে ঢাকার দিকে রওনা করেছে। এখন আর কথা বলে ওর চাকরি খেয়ে নেবে আবির। আহানা শোন, জি মা, বলো। আজ আমরা ঢাকা যাব তোর মামার বাসায়। তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আর রাফা যদি যায় রাফাকেও বলে দে রেডি হয়ে নিতে। কিন্তু হঠাৎ মামার বাসায়? আসলে অনেক দিন কোথাও যাওয়া হয় না তোর টেস্ট পরীক্ষার জন্য, আর তোর খালামণিরাও ঢাকা যাচ্ছে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রাফাকে বলে আসছি। রাফারা 2 তলায় থাকে আর নিচতলায় থাকে আহানার ছোট্ট চাচুরা, আর 3 তলায় ওরা থাকে, আর একবারে উপরতলায় আহানার দাদা দাদি থাকে। শোন রাফা, আমি আর আম্মু ঢাকা যাচ্ছি, তুই যাবি? কখন যাচ্ছিস তোরা? এই তো একটু পরে বের হব, কাপড়গুলো গুছিয়ে নেই। চল, অনেক মজা হবে। তুই আর আমি একটু আলাদাভাবে ঘুরেও আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে নিচ্ছি, মা রাজি হলে যাব। ঠিক আছে, আমি এখন তাহলে যাই, উপরে প্যাকিং করতে হবে। ওকে বাই। আহানা রাফার সাথে কথা বলে উপরে চলে গেল। ঢাকায় ঢুকতে ঢুকতে আবিরদের প্রায় রাতে 3টা বেজে গেছে। যেহেতু আবির এয়ারপোর্টের কাছে থাকে সেহেতু আবির এখন এয়ারপোর্ট যাচ্ছে না। সে একেবারে 3:40 এই বের হবে। একেবারে কাছে তার বাসা থেকে এয়ারপোর্ট। আবির যেই ফ্ল্যাটে থাকে সেই পুরো বিল্ডিংটাই আবিরের। বিল্ডিংয়ের নিচতলায় নেহাল থাকে। নেহাল যেহেতু আবিরের পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট, তাই সে আবির যেখানে থাকে সেখানেই থাকতে হয়। তুই এখন যা নেহাল, 4:40-এর দিকে বের হব, তখন গাড়ি নিয়ে নিচে থাকিস। আচ্ছা ভাই। এই বলে নিয়ে ভালো চলে গেল নিজের ফ্ল্যাটে। আবির নেহাল যাওয়ার পর দরজা লক করে দিল। তারপর সোজা শাওয়ার নিতে চলে গেল। আবির এইরকমই, সে কোথাও যাওয়ার সময়ও শাওয়ার নিয়ে যায়, আবার কোথা থেকে আসার পরেও। এক কথায় অনেকেই হাইজিন মেনটেন করে ও। অনেক লম্বা একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বের হলো ও। তারপর নিজের জন্য কড়া কফি বানিয়ে নিল দক্ষ হাতে। সারাদিনেই একটু পরপর এমন কফি খাওয়া তার অভ্যেসে পরিণত হয়েছে। মূলত ঘুম কাটানোর মোক্ষম উপায় যাকে বলা যায়। কাজের সূত্রে ঘুম পাড়িয়ে দেওয়াটাই আবিরের বা হাতের খেলা বলা যায়, আর তারই সরল অস্ত্র হলো এই কড়া নামক কফি। রাফা, আহানা, আমেনা বেগম, আহানার ভাই ইলহাম, মোট 4 জন মিলেই ঢাকা এসে পৌঁছায়। তারা যখন গাড়িতে উঠেছিল তখন রাতে প্রায় 11টা। সিলেট থেকে ঢাকায় আসতে প্রায় 5 ঘন্টা লাগে। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বল। ভাই আমরা না একলা যমুনা ফিউচার পার্কে যাব। একলা ঘুরতে মজাই আলাদা। সেটা তো তুই ঠিক, কিন্তু আম্মু কি দিবে আমাদের একা যেতে? আরে তোর মামাতো বোন আছে না? হ্যাঁ আছে তো। তো তুই তোর মামাতো বোনকে বলবি যে তোর আম্মুকে বলে তোর মামাতো বোন বান্ধবীর বাসায় যাচ্ছে, তো আমাদের 2 জন কেউ নিয়ে যাচ্ছে, এই বলে আমরা 3 জন যাবো আর কি। আহানা চমৎকার হেসে তুড়ি বাজিয়ে পড়ে। ঝাক্কাস বুদ্ধি দিয়েছিস তো, এই না হলে আমার বোন। দুজনই হাসে। মুহূর্তেই আবারও মুডি
মুড বদলে যায় রাফার দিকে তাকিয়ে আবারও আহানা বলল, এই পড়া লিখতে তো তোমার কোনো ঘিলু থাকে না, কিন্তু এইসব ব্যাপারে তোমার তো আর্ট লেভেলের প্রো ম্যাক্স ঘিলু থাকে। রাফা আর চোখে তাকিয়ে বলে ওঠে, তুই কি আমায় অপমান করছিস নাকি প্রশংসা করছিস? দুটোই। এমনিতে আইডিয়াটা খারাপ দিসনি। আচ্ছা, যাব আর কি লামিয়াকে বলে, তারপর আরেকদিন বসুন্ধরায়ও যাব। হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরাতেও যাব। ওখানেই সামিরের সাথে আবার দেখা করব। আরে দেখা করবি মানে কি? প্রথমে কোথায় দেখা করবি? প্রথমে তো যমুনা ফিউচার পার্কে দেখা করব, তারপর বসুন্ধরায় আবার দেখা করব। তুই দুইবার দেখা করবি ওর সাথে? হ্যাঁ, তো সমস্যা কি? অনেক দিন পর ওর সাথে দেখা হচ্ছে, এতটুকু তো করাই লাগবে। কর কর, তুই কর। এদিকে আমি হতভাগিনী। আর কয় বছর যে সিঙ্গেল থাকতে হবে আল্লাহ মাবুদি ভালো জানে। একটা বিয়ে এবার করতেই হবে। একটু কষ্টের সুর নিয়ে কথাগুলো বলল আহানা। হয়েছে, নাটক কম করো। হ্যাঁ, এখন আমি তো মিঙ্গেল, তুমি তো এগুলো বলবেই। হয়েছে, নাটক কম কর। তোকে তো আমি নিজেই অনেক ছেলে দেখিয়ে দিয়েছি যারা তোর জন্য লাট্টু, কিন্তু তুই নিজেই তো করিস না। ওসব পাগল ছাগলের সাথে আমার যায় না। একটাও ভালো থাকলেই করতাম, কিন্তু একটাও জাতের না। হ্যাঁ, এখন তোমার জন্য খুঁজে খুঁজে পুরো দুনিয়া বেরিয়ে আমাকে জাতের ছেলে আনতে হবে। আচ্ছা, দেখি কেমন জাতের ছেলে তার পছন্দ হয়। এবার ঢাকাতে না হয় দেখলি ছেলে কেমন তোর পছন্দ হয়। ভাব রাফা, আমরা কি লেম টপিক নিয়ে বলছি? মনে হচ্ছে যেন ছেলে খোঁজাই আমার একমাত্র কাজ। দুজনই হেসে ওঠে আবার নিজেদের কথায়। 5:40 আবির ফার্মাল প্যান্ট আর টি শার্ট পরে নিচে নেমে গেল এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। নিচে নামতেই নিহাল তাকে গাড়ির দরজা খুলে দিল। আবির মোবাইল টিপতে তার বিএমডাব্লিউ গাড়িতে উঠে বসলো। ব্ল্যাক কালারের বিএমডাব্লিউটি ঢাকার উত্তরার রাস্তার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। এখান থেকে এয়ারপোর্ট যেতে 15 মিনিটের মতো লাগে, এর চেয়ে বেশি লাগে না। জ্যাম থাকলে তা নয় অন্য ব্যাপার। আবির এয়ারপোর্টে এসে ভিতরে ঢুকলো, সাথে নিহালও আবিরের পেছন পেছন আসলো। কিছুক্ষণ দাঁড়ানোর পর আরহাম বের হয়ে আসলো। পিছনে আরহামের অ্যাসিস্ট্যান্ট ওর ব্যাগগুলো টানছে। আরহাম নিজের বড় ভাইকে দেখে এগিয়ে আসলো সেই দিকে। আরহাম কাছে আসতেই আবিরকে জড়িয়ে ধরল। ভাই, কতদিন পরে দেখলাম তোমাকে। হয়েছে, নাটক বন্ধ কর। 15 দিন হয়েছে গিয়েছিলি, আবার 15 দিন পরে চলে এসেছিস। মিথ্যা মিথ্যাই বলতে যে আর তোকে অনেক মিস করেছি। কেমন আছিস? ব্লা ব্লা, এত রুড কেন তুমি? এসব নাটকবাজি আমি করতে পারি না। এখন তাড়াতাড়ি বাসায় চল, আবার সিলেট ব্যাক করতে হবে। তোর জন্য আমি সেই সিলেট থেকে না ঘুমিয়ে চলে এসেছি। লেটস গো। আচ্ছা ঠিক আছে, চলো। নিহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দুজনকে আর দুজনের কথা শুনছিল। এই দুজন হলো একেবারে দুজনের উল্টা। একজন হলো পুরাই রুট, আর একজনের অনেক মাথা গরম, আর আরেকজন হলো পুরাই বিপরীত, সারাক্ষণ শুধু মজাই করতে থাকে আর অনেক কুল। দুজনের স্বভাব দেখলে কেউ এদেরকে ভাই বলবে না, কিন্তু চেহারা দেখলে আবার কনফিউজ হয়ে যাবে। ভোর 4:30টায় ঢাকায় এসে পৌঁছালো আহানারা। তারপর বাসায় আসতেই আমেনা বেগম তার বোনেদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যান। রাফা আর আহানা দুজনেই ঘুমিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য কালকে যমুনা ফিউচার পার্কে যাবে ওরা। অন্যদিকে আবির ভাই, কালকে তো যমুনাতে আমাদের আরেকটা আউটলেট খুলবে, তো আপনার বাবা মা দুজনকেই বলেছে যে ওইখানে যেতে আপনি এবং আহারাম ভাই যাতে উপস্থিত থাকে। কয়টার দিকে শোরুম ওপেনিং? বিকাল 4টায়। ড্যামিট, এদের টাইমিং এত বাজে কেন? কেন ভাই, কোনো দরকারি কাজ আছে নাকি? কালকে আমি ভেবেছিলাম রাতের ফ্লাইটে ফ্রান্সে চলে যাব, ওইখানে আমার কাজ ছিল। আর 5টা দিন ওয়েট করো, আমিও যাব তোমার সাথে। আমি কালকে যেই পরশুদিন চলে আসতাম, কিন্তু এখন তো এই শোরুম ওপেনিংয়ে থাকতে হবে। এই সবগুলোর টাইমিং এত বাজে কেন? তুমি তো যেভাবে বিদেশ যাচ্ছ মনে হচ্ছে যে তুমি ঢাকা টু চিটাগং যাচ্ছ, একদিনে যাবার একদিনে আবার ফিরে আসবা। আর তুমি যেভাবে বলছো যেন তুমি কত সাধু, বছরের পর বছর ফ্রান্স থাকো
আর অনেক বছর পর আসো বাংলাদেশ। আরে ভাই আমি সেটা বলিনি। আচ্ছা যাই হোক, তুমি তোমার কাজটা পিছিয়ে দাও। 5 দিন পরে আমি আর তুমি একসাথে যাব। আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ ভাই। 25 তারিখ রাতের জন্য আই মিন 25 তারিখ রাত 11টার টিকিট কাটো। ফার্স্ট ক্লাস কাটবি, বিজনেস ক্লাস না, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। সব তো ঠিক থাকে, লাস্ট মোমেন্টে গিয়ে সব গন্ডগোল বাঁধে। নেহাল শোন, এবার যদি তুই কোনো গন্ডগোল করিস তাহলে তুই আর থাকবি না, আমি কিন্তু বলে দিলাম। না ভাই, এমন কথা বলবেন না। আমি তো এখনো বিয়েই করিনি। একদম ঠিক ঠিক কাটবো। বিজনেস ক্লাস কাটবো নাকি ফার্স্ট ক্লাস কাটবো? আবির আর আরহাম দুজনেই একসাথে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। নেহালকে আবির এতক্ষণ ধমকাচ্ছিল, কারণ গতবার নেহাল ফার্স্ট ক্লাস না কেটে বিজনেস ক্লাস কেটেছিল তাই। দুজন বাসায় আসতেই আরহাম 3rd ফ্লোরে চলে যায়। 3rd ফ্লোরটা তার জন্যই বরাদ্দ করা, আর 4th ফ্লোরে হলো আবিরের। দুজনেই আলাদা থাকে। আবির বাসায় আসার পরে বেডরুমে গিয়ে ঘুমে তলিয়ে যায়। এই কয়েকদিন তার একদমই ঘুম হয়নি। একবার পার্টি অফিস তো আরেকবার বাসা, তো আরেকবার ওইখান থেকে ঢাকা, ঢাকা থেকে আবার চিটাগাং, আবার সিলেট, এরকম করে তার লাইফ রোলার কোস্টারের মতো যাচ্ছে। এতেই তো সে অভ্যস্ত। আগে তো আরও বেশি রোলার কোস্টার ছিল, এখনও আছে, তবে আগের তুলনায় একটু কম। সকাল সকাল উঠেই আবির আবার কোথাও যেন চলে যায়। আরহামও নিজের কাজে চলে যায়, আর নেহাল আবিরের সাথে সাথে চলে যায়। আবিরের ফোন, আবিরের বাবা কল দেয়। আবির, আজকে যমুনায় আমাদের একটা শোরুম ওপেন হবে, তোমাকে বলেছে নেহাল? জি আব্বু। বললে তো ভালো। তোমরা দুই ভাই সুন্দর করে ওইখানে চলে যাবে বিকাল 4টায়। যদিও ওপেনিং হবে 4:30টায়, কিন্তু তোমাদের আগে চলে যাবে, সবকিছু দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। দুই ভাই কোনো গন্ডগোল করবে না এবং মিডিয়ার লোকও আসবে, সবকিছু হ্যান্ডেল করে নেবে তুমি। আর আরহামকে সাবধান করে দিও। আচ্ছা আব্বু। ঠিক আছে, আমি এখন রাখছি। ওকে বাই আব্বু। এই বলে আবির ফোনটা রেখে দেয়। তারপর আগের ন্যায় গুরুগম্ভীরভাবে বসে থাকে গাড়িতে। একটু পরেই আচমকা গাড়ির ব্রেক করায় দ্রুত নেহালকে ধমকে ওঠে আবির। এভাবে কেউ গাড়ি থামায়? ইডিয়েট! ভাই, একটা মেয়ে। গাড়ির সামনে একটা মেয়ে রাস্তা পার হয়ে যেতে দাঁড়িয়ে যায়। আবিরের মাথা এমনিতেই গরম ছিল, তার উপরে আরও গরম হয়ে যায় এই ঘটনায়। আবির বের হয়ে দেখে মেয়েটা আর কেউই নয়, সেই দিনের সেই মেয়েটা যে ওর ফোন ভেঙে দিয়েছে। এই মেয়ে, তুমি কি দেখে চলতে পারো না? সব সময় এরকম না দেখে দৌড়াতে থাকো কেন? তুমি কি পাগল নাকি অন্ধ, কোনটা? সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি আসলে হঠাৎ করে গাড়িটা দেখিনি। রাস্তা পার হতে জানো না তো রাস্তায় নামো কেন? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তার ড্রাইভার কিন্তু আমি নিতাম না। ওই তো ঠ্যাং ভেঙে বা মাথা ফেটে হসপিটালে শুয়ে থাকতে, তখন ভালো লাগতো। গাধা কোথাকার! আয়না কিছুই বলল না, কারণ দোষটা তারই ছিল। কিন্তু মনে মনে কয়েকটা গালি দিল আবিরকে। এত বকে কেন লোকটা? আজ চুপ। আর কখনো যদি দেখি তুমি এভাবে রাস্তায় দৌড়াদৌড়ি করছো, তো দেখবে তোমার ঠ্যাং একেবারে ভেঙে দিব। তোমাদের মতো কিছু পাবলিকের জন্যই জনসাধারণ ভালোভাবে বাঁচতে পারে না। এখন দাঁড়িয়ে কি দেখছো? আউট! সরি ভাইয়া, আর হবে না। আমাকে ভাইয়া ডাকবে না। আই অ্যাম নট ইয়োর ব্রাদার। ডিড ইউ নট হেয়ার মি আউট? সরি। এই বলে আহানা ওইখান থেকে আবারও দৌড়ে চলে গেল। তার পিছনে পিছনে রাফাও গেল। এতক্ষণ ধরে রাফা আহানা ও আবিরের কথা শুনছিল। কথা শুনে বুঝতে পেরেছে সেই দিনের সেই লোকটাই আবির। সোশ্যাল অ্যাক্টিভিটি মোটামুটি ভালো থাকার কারণে আবিরকে চিনতে অসুবিধা হলো না রাফার। চিনতে পেরেই নীরবে দাঁড়িয়েছিল এতক্ষণ। লোকটার রাগ সম্পর্কে বেশ অবগত সে। আবির আবার গাড়িতে বসতে বসতে বলল, ড্যাম ফাক পি গার্ল। রাগের সময় মুখ থেকে এমন কিছু বাক্য সচরাচরই বের হয় তার। কখন কাকে কি না কি বলে ফেলে সেটা কেউই জানে না। যে জন্যই তো কেউ আবরাম খান আবিরের সাথে লাগতে আসে না সহজে। যেই আসে তারই খেল খতম করে দেয় আবির। একদম সে তার মায়ের ডুপ্লিকেট হয়েছে। মাও এরকম।
কিন্তু মা এতটা রাগি না, তবে শান্তভাবে একজনকে কিভাবে মেরে আসতে হবে তা জানে মেহরুন খান। একমাত্র তার বাবা ও তার ভাই একটু নমনীয়, আর না হলে এই দুজনই এমন, যাকে প্রভাবতায় বলা যেতে পারে কিলার মাইন্ডের। তুই ওনার সাথে আবার লাগতে গেলি কেন? তুই জানিস না উনি কে? রাস্তায় কারোর সাথে দেখা হলে কি জানা যায় যে সে কে? আমি কি করে জানবো যে উনি কে? উনি কে আমাকে নিজের পরিচয় দিয়েছেন যে আমি জানবো উনি কে? আহা, এতটা রেগে যাচ্ছিস কেন? আর উনি তোকে পরিচয় দিতে যাবেও বা কেন? ওনার পরিচয় তো পুরো বাংলাদেশ জানে। আব্রাহাম খান আবির, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী। দেখেছিস কত হ্যান্ডসাম উনি? কিসের হ্যান্ডসাম বেয়াদব একটা! কিভাবে যে একটা মেয়ের সাথে কথা বলতে হবে সেইটুকু ম্যানার পর্যন্ত নেই, শুধু গালি দিতে জানে, বালের রাজনীতি করে। এতটুকু অ্যাটিটিউড তো থাকবেই। কত হ্যান্ডসাম আর কত বড় লোকস, কিন্তু বড় লোকই ভাব তো দেখায় না, শুধু একটু রাগ আছে তাই একটু বেশি রাগ দেখায়। তবে এতটুকু রাগ তো সহ্য করাই যায়, আফটার অল এত হ্যান্ডসাম উনি। বলতে বলতেই হাওয়ার ভাষার মতো হয়ে হাঁ করে নিঃশ্বাস ছাড়ল রাফা। তা তুই ওনাকে বিয়ে করে ফেল না, সুন্দর মানাবে, আর সারাদিন শুধু ওর সুন্দরের পূজা করবি, আর উনি তোকে সুন্দর করে গালি দিয়ে দিয়ে বাস দিবেন। তখন অবশ্য অনেক ভালো লাগবে আশা করছি। আহানার কথায় রাফা হাসি সরিয়ে মুখ কুঁচকে বলে ওঠে, তোর মুখে কি সুন্দর কথা আসে না? না, আসে না। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে তুই। যা এখন তোর মামাতো বোনকে বল গিয়ে ওই ব্যাপারটা, তাহলে আমরা বিকেলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই বলে আহানা তার মামাতো বোন লামিয়ার কাছে চলে যায় তাকে তাদের প্ল্যান বলার জন্য। এই শোন লামিয়া, আজকে তুই আমার আম্মুকে বলবি যে আমরা তোর বান্ধবীদের বাসায় যাচ্ছি, তারপর আমরা 3 জন মিলে যমুনা ফিউচার পার্কে যাব। আজকেই? হ্যাঁ, আজকে অনেক মজা হবে ভাই, চল না প্লিজ। আমি রাফা আর তুই মিলে যাব প্লিজ। আমরা গেলে ওরা অনেক ডিস্টার্ব করে, আর তাছাড়া রাফা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তাই এইভাবে যেতে হবে আমাদেরকে, আর আমাদের 2 জনের অনেক মজা হবে ভাই, চল। তা ঠিক বলেছিল, মজা তো হবে। আচ্ছা চল যাব। আমি আম্মুকে আর ফুপিকে বলে রাখবো, তারপর বিকেলে 3:30টার দিকে বের হব, ঠিক আছে? একদম ঠিক আছে, এই জন্যই তোকে এত ভাল লাগে আমার। এই বলে আহানা লামিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ে। এখনও আহানার বাচ্চার স্বভাবটা যায়নি। আহানার কাছে শপিং করা অনেক মজার একটা জিনিস, আর যমুনা ফিউচার পার্ক যেহেতু শপিং করাও যাবে আবার পার্কে ঘোরাও যাবে, তাই তার আরও বেশি ভালো লাগছে। ঢাকার পার্টি অফিসে আর ও আবিরের কিছু কাজ ছিল। আসলে আবিরের কাজ না, সেটা তার বাবার কাজ ছিল, কিন্তু এখন যেহেতু তার বাবা সিলেট, তাই তাকে কাজগুলো করতে হবে। ঢাকার পার্টি অফিসে আসার পর মিডিয়ার লোকজন হাজির হয়ে যায়। এই বলে যে আব্রাহাম খান আবির এসেছে, ও আসছে, এটা জানার পর সবাই চলে এসেছে, দলের লোকও চলে এসেছে, এবং শুধু দলের লোকই না, বিপক্ষ দলের লোকও চলে এসেছে। কারণ যেহেতু ওর দলের লোক ওইখানে আছে, যে সেহেতু একটা ভেজাল তো করাই যাবে, এই ভেবে সবাই চলে এসেছে। কিন্তু আবির তো একাই যথেষ্ট, সে কি ওদের ছাড় দেবে? মোটেও না। আর তাই হয়েছে, সবগুলোকে পিটিয়ে আবির একেবারে বস্তা বানিয়ে দিয়েছে। অনেক মার খেয়েছে বেচারা। তোদের কলিজা এত বড় কিভাবে হয়েছে? তোদের কলিজা মাপতে হবে এখন। তোরা ভাবলি কিভাবে যেখানে আব্রাহাম খান আবির নিজে উপস্থিত আছে, সেখানে আবার তারই দলের লোককে মারার জন্য এসেছিস? তোদের আব্বা মনে হয় তোদেরকে একটু খাইয়ে দাইয়ে মোটা তাজা বানিয়েছে, তাই তো তোদের এত সাহস হয়েছে। কিন্তু সমস্যা নেই, এখন আমি চলে এসেছি না, তোদের এই মোটা তাজা শরীর আর থাকবে না। নেক্সট আর যদি তোদের কাউকে আশেপাশে দেখি, তোদের অবস্থা কি হবে বুঝতে পেরেছিস তো? এই কথা বলেই আবির ওই স্থান ত্যাগ করলো। একেবারে সবগুলোর মেরেই যেত, তবে আজকে কাজ আছে বলে আর মারছে না। তবে একেবারেই যে মারেনি এমনটাও কিন্তু না, সবগুলোর আত্মরা করে রেখে দিয়ে চলে এসেছে। আবির, তুমি কোথায়? এই তো আম্মু, পার্টি অফিস থেকে বের হয়েছি মাত্র, বাসায় যাব, ফ্রেশ হব, দেন যমুনায়। আরহাম কোথায়? ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে।
ওকে আমি বলেছিলাম না যে তোমার সাথে থাকতে? একা একা ও কেন গিয়েছে ওইখানে? ও জানে না এখন ইলেকশনের টাইম চলছে? তাড়াতাড়ি ওকে ফোন দিয়ে বাসায় আনো। বারণ করেছিলাম ইলেকশনের সময় যাতে দেশে না আসে। ছেলেটা শুনলই না কথা। ও শান্ত হন আম্মা, ওকে আমি এমনি এমনি ছেড়ে দেইনি। ওর পিছনে 10টা বডিগার্ড আছে। আমি তো জানি ওকে একলা ছাড়লে যে ওর কি হবে। গুড, দ্যাটস মাই বয়। ওকে, বাই। ওকে আম্মু, বাই, হ্যাভ এ গ্রেট ডে। এই বলে আবিরও ফোন রেখে দিল। এখন সে আবার ফ্ল্যাটে চলে যাচ্ছে। সেখান থেকে যমুনা ফিউচার পার্কে যাবে শোরুম ওপেনিংয়ের জন্য। বিষয়টা যদিও একটু কষ্টকর, কিন্তু কিছু করার নেই, ম্যানেজ করে নিতেই হবে। আচ্ছা ভাই, আপনি তো আমাকে এটা বললেন না যে 5 দিন পরে আমি সহ আপনার সাথে যাব, নাকি আপনি শুধু একলা যাবেন? প্রতিবার কি তুই আমার সাথে যাস? হ্যাঁ ভাই, প্রতিবার তো আমি আপনার সাথেই যাই। তাহলে আবার বোকার মতো এত প্রশ্ন কেন করছিস? মাথায় কি ঘিলু নেই নাকি হাঁটুতে চলে গেছে? সরি ভাই। আবির আর কিছু বলল না, একেবারে গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে পড়ল। তোরা যাচ্ছিস ভালো কথা, রাফা আর আহানা কান খুলে শুনে রাখ। তোরা এখানে অতটাও চিনিস না, লামিয়ার সাথে একসাথে থাকবি, একা একা আবার অন্য কোথাও চলে যাস না। আর সুন্দর করে চলবি দুজন। আরে বড় আম্মু, তুমি চিন্তাই করো না, আমরা সুন্দর করেই থাকবো, ওর সাথে সাথেই থাকবো, একলা কোথাও যাব না। না গেলে তোদের জন্যই ভালো, একলা একলা গেলে পরে হারাই গেলে আর খুঁজেও পাওয়া যাবে না। আরে আম্মু, তুমি টেনশন করো না, আমরা ওর সাথে থাকবো, ভালোভাবেই থাকবো। আর একটা কথা শুনলাম মিয়া, এই দুইটা যেন বেশি বাদরামি না করে, ওইটার দিকে খেয়াল রাখবে। আর হচ্ছে 8টার মধ্যে চলে আসবে, এর বেশি দেরি করবি না, ঠিক আছে? আরে ফুফি, আমি ওদেরকে দেখে রাখবো, আর 8টার ভিতরে চলে আসবো, তুমি টেনশন করো না। ঠিক আছে, তাহলে যা, তোরা সাবধানে থাকিস। আচ্ছা মা। আবির রুমে আসার পর আরেক দফা শাওয়ার নিয়ে নিল। এখন যেহেতু আবার শোরুম ওপেনিং এর জন্য যেতে হবে, আবার ফর্মাল গেট আপে রেডি হয়ে নিল। তাকে ফর্মাল গেট আপে অনেক অনেক হ্যান্ডসাম লাগে। তার জন্য কত মেয়ে যে পাগল, কিন্তু কাউকে পাত্তা দেয় না ও। এই আব্রাহাম খান আবির শুধু রাজনীতি, ব্যবসা আর কিছুই যেন সে বুঝে না। তার ফ্ল্যাটে সার্ভেন্ট তার জন্য রান্না করে দিয়েছে। তার সার্ভেন্ট তাকে সব সময় সব কিছু করে দেয়। তিনজনই বের হয়ে পড়ল যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। তারা উবার করেই যাচ্ছে। আহানা তো অনেক এক্সাইটেড, রাফা তার থেকেও বেশি এক্সাইটেড, কারণ আজকে অনেক মাস পর রাফা তার বিএফকে দেখতে পাবে। লামিয়াও অনেক এক্সাইটেড, কারণ তারও শপিং অনেক ভালো লাগে। আর কোন মেয়েরই বা শপিং ভালো লাগে না? তিনজনে রাস্তায় গল্প করতে করতে চলে আসলো যমুনার সামনে। তিনজনই নেমে পড়ল গাড়ি থেকে। আগে যেহেতু ওদের উবারের টাকা পে করা আছে, তাই গাড়ি থেকে না আমার সাথে সাথেই তিনজন ভেতরে ঢুকে গেল। আবির, শুনলাম তুমি নাকি ঢাকা পার্টি অফিসে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, তোমারই কাজে গিয়েছিলাম। সেখানে নাকি অনেক মারামারি হয়েছে, তুমিও নাকি বিপক্ষ দলের ওদেরকে মেরে এসেছো। হ্যাঁ, ওই রহমত নিজের লোকগুলোকে পাঠিয়েছিল আমি আসব এই কথাটা জেনেই পাঠিয়েছিল। আমি আসলে ওইখানে সিন ক্রিয়েট করে আমাদের দলের লোকগুলোকে মারতো আর কি। তারপরে মিডিয়াও ছিল যেন আমি না মারতে পারি মিডিয়ার সামনে, কিন্তু ওই রহমত বোকা, একটু ধারণা ছিল না আমি কি করতে পারি। আমি তো মিডিয়ার লোকগুলোকে আগেই বলে দিয়েছিলাম যে এখান থেকে সবাই যাতে চলে যায়, বিকালে যাতে যমুনাতে আসে, সেখানে আবার পরের কার্যকলাপ বা শোরুম ওপেনিংয়ে দেখা হবে। আর সবাই এই কথাতে সন্তুষ্ট হয়েছিল, সেজন্য চলে গিয়েছিল। তারপর আর কি, সবগুলোকে আধমরা করে পাঠিয়ে দিয়েছি। পুরোপুরি মেরে ফেলতাম, কিন্তু পরে ভাবলাম পুরো মারলে রহমতের আর কিছুই থাকতো না বেচারার, তাই বেচারাকে আরেকটা সুযোগ দিলাম। তবে এটাই লাস্ট, এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এতবার সুযোগ তো আমি অন্য কাউকেই দেই না, ওকে কি দিব? শোনো আবির, সাবধানে চলাফেরা করো, এখন কিন্তু ইলেকশনের টাইম, যে কোনো মুহূর্তে তোমাকে যে কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারি, অনেক অনেক সাবধানে চলতে হবে। পিস্তল আছে তো? গান, বোমা, মিসাইল কোনটা লাগবে বলো তুমি শুধু।
আবিরের গলার তীর্যক ভাবটা বরাবরই মুগ্ধ করে আকবর সাহেবকে। এত কঠোর হৃদয় ছেলে তো প্রয়োজন রাজনৈতিক মঞ্চে। মনে মনে প্রশংসা করে আলতো হেসে নাটকীয় ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, গুড। কিন্তু দেখো, আবার সাধারণ মানুষ যাতে এতে ক্ষতিগ্রস্ত না হয় এই দিকে বিশেষভাবে খেয়াল রাখবি। আমরা কিন্তু জনগণের সেবা করতে আসছি, জনগণকে মারতে না, ঠিক আছে? ওইটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো আব্বু, সাধারণ মানুষের কিছু হবে না, জনগণ সেফ থাকবে। তুমি শুধু তোমার চিন্তা করো, এই দিকটা আমি সামলিয়ে নিব। ঠিক আছে, এখন আমি রাখছি। নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। এই বলে আকবর রেখে দিল ফোন। আসলে তিনি জানেন তার ছেলে কেমন। তার ছেলে সব সময় সব কিছুতেই পারফেক্ট, তাই তিনি তার বড় ছেলেকে নিয়ে কোনো চিন্তা করেন না। কিন্তু তার ছোট ছেলেকে নিয়ে তার বড্ড চিন্তা হয়। কিন্তু সেই চিন্তাটাও আবিরের জন্য কমে গিয়েছে। নিজের ছোট ভাইকে সামলিয়ে রাখে আবির আর আব্রাহাম দুজনেই তাদের শোরুমে উপস্থিত হয় ঠিক বিকেল 4টায়। আবির সবসময় পাঞ্চুয়াল থাকতে পছন্দ করে এবং সে সবসময় সব জায়গায় ঠিক টাইমে পৌঁছে যায় এবং নিজের দেওয়া কথাও রাখে। শোরুমে আসার পরপরই সব স্টাফদের ডেকে পাঠায় ও সবাইকে ভালোভাবে সব কিছু বুঝিয়ে রাখে। যেহেতু এখানে মিডিয়ার মানুষ আসবে সেহেতু যেন সব কিছু ঠিকঠাক থাকে তাই বুঝিয়ে দিয়েছে আবির ওদেরকে বারবার করে এবং পই পই করে কি মিসিং কি আছে সব কিছুই সবাইকে বুঝিয়ে দিয়েছে। আহানা শাড়ি পরেছে, মূল উদ্দেশ্য কয়েকটি সুন্দর ছবি তুলবে, এছাড়া আর কিছুই না। দুধে আলতা তার গায়ের রং, এমনিতেই যা পরে তাই যেন মানিয়ে যায় তার শরীরে। তবে আজকে শাড়ি পরাতে আরও বেশি সুন্দর লাগছে। তিনজনেই হাঁটছিল, তখন হঠাৎ করেই রাফা বলে, তোরা এখানে থাক, আমি যাই। 4তলায় আছেও, ততক্ষণ তোরা ঘুরলেও ঘুরতে পারিস। আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভেতরে চলে আসবো। এই বলে রাফা চলে যায় সেখান থেকে। এই জানিস, আজকে না একটা নতুন শোরুম ওপেন হবে, চলো এখানে। সব নতুন কালেকশন এসেছে ওই শোরুমটাতে। এমনি ওদের কালেকশন আমি আরও আগেও দেখেছি, কারণ ওদের শোরুম ঢাকার অনেক জায়গাতে আছে। চিটাগাংয়ে আছে, সিলেটে আছে, আবার বগুড়াতেও আছে। অনেকগুলো জায়গাতেই আছে ওদের শোরুম। যমুনাতে এটা ওদের সেকেন্ড শোরুম, প্রথমটা 2nd ফ্লোরে আছে। এটা যেহেতু নতুন আজকে খুলেছে, এটাতেই চল। আচ্ছা তাহলে চল, আগে এগুলো দেখে আসি, তারপর আড়ংয়ে যাব। আচ্ছা যাস, এখন চলো এখানে। তারপর ওরা দুইজন চলে গেল। স্যার, আজকে তো আপনাদের যমুনাতে এটা আর একটা শোরুম, তো কেমন লাগছে আপনাদের? অবশ্যই ভালো লাগছে, এবং আমরা এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি যে আমাদের প্রোডাক্টের মান এবং দাম খুবই সবার মন মতো। তাই তো সবাই আমাদের কালেকশন পছন্দ করছে এবং আমাদের এটা খুবই ভালো লাগছে। তো স্যার, ভবিষ্যতে কি আমরা এটার আরও একটা ব্রাঞ্চ দেখতে পারবো? অবশ্যই, কেন নয়। এটা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড হবে। এই তো। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। সাংবাদিকরা আবিরের ইন্টারভিউ নিতে চেয়েছিল কিন্তু পারেনি সেটা, কারণ এই টাইপের বিষয় আবির কখনোই ইন্টারভিউ দেয় না। তারও একটা বিশেষ কারণ আছে, কারণ সে এত ভনিতা করে কথা বলতে পারে না। এই বিষয়ে আবার আব্রাহাম খুবই পটু, তাই সেই সবসময় এই টাইপের বিষয় কথা বলে মিডিয়ার সামনে। আস্তে আস্তে ফিতা কাটার টাইম চলে আসে। লামিয়া ওর আহানা দাঁড়িয়ে থাকে এক সাইডে। আবির আহানাকে খেয়াল করে। পরিচিত চেহারাটা চিনতে একটুকু সময় লাগেনি আবিরের, তবে সকালের মতো বিরক্তি মনোভাবটা কেন যেন আসছে না এখন তার। পিচ্ছি মেয়েটা শাড়ি পরেছে, এই বিষয়টির কারণে আবির না চাইতেও বারবার তার দিকে দৃষ্টি চলে যাচ্ছে। আহানা দেখতেই এমন যে কেউই তাকে এক দেখায় পছন্দ করবে, কিন্তু আবির মনে হয় পছন্দ থেকে 1 চামচ বেশি কিছু ফিল করছে, তাই তো সবার সামনে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। কিন্তু গম্ভীর ভাবনাটা এখন তার চেহারায় স্পষ্ট বোঝা যায়। তাই সে যে একটা মেয়ের দিকে তাকিয়ে আছে সেটা কেউ বুঝতেই পারছে না, কারণ তার পার্সোনালিটি এরকম না। লামিয়া আহানা একটু সামনে এগিয়ে আসে। আহানা খেয়াল করে না যে তার পাশে কে আছে। ভিড়ের কারণে কেউ একজনের সাথে হঠাৎ একটু ধাক্কা লাগে, তাই সে পাশে ফিরে যে মুখ কুঁচকে বলে ওঠে, কে রে, অন্ধ নাকি? এই কথা বলে যখন তাকায় তখনই তার চোখে অন্ধকার অন্ধকার লাগে, কারণ তার চোখের সামনে আব্রাহাম খান আবির। আহানা বিড়বিড় করে বলে, আবার এই লোকটা? উফ।
আজ যেন পিছুই ছাড়ছে না লোকটা। তার কি মুসিবত রে বাবা। কে অন্ধ সেটা তো আমি তোমাকে পরে বোঝাবো মিস আহানা। ফিস ফিস করে এই কথাগুলো বলল আহানার কানে আবির। আহানা মনে মনে ভাবছে যে সে তো তার নাম বলেনি কখনোই ওনাকে, তো তিনি কিভাবে জানবেন। এই প্রশ্নটায় ঘুরপাক খাচ্ছে আহানার মনে। আবির আরেকটু মুখ নামিয়ে লোক সমাগম এড়িয়ে এবার বলে ওঠে, হয়েছে, মাথায় এত চাপ দিতে হবে না। তুমি কখনোই আমাকে তোমার নাম বলনি, ঠিক, কিন্তু আমি আব্রাহাম খান আবির। তোমার নাম জানাটা আমার কাছে কোনো বিষয়ই না। তো এখন আর মাঠে চাপ দিও না মিস বাহানা, আরও অনেক টাইম আছে মাথায় চাপ দেওয়ার। চোখ গোল গোল করে আবিরের দিকে তাকায় আহানা। লম্বায় আহানার থেকে প্রায় অনেকটাই বেশি হওয়ার কারণে জিরাফের মতো মাথা উঁচু হয়েছে তাকে। আবিরের এমন কঠিন পাকাপোক্ত কথায় নিজে নিজেই চিন্তা করতে থাকে যে এই বেটা কি মনের কথাও জানে নাকি? কিভাবে ফরফর করে আমার মনের কথা সব বলে দিল। এ কি জিনিস রে বাবা, এর সাথে কিভাবে যে আমার দেখা হলো। কোনো অশুভ সময়ে পাগলটার সাথে আমার দেখা হয়েছে আল্লাহ মাবুদ জানে। একটু পরেই আহানার হাতে টান পড়ল। হুট করে এমন হওয়ার কারণে মেয়েটার তাল সামলাতে পারল না। আহানার হাতটাকেও একজন ভিড় থেকে টেনে বের করে আনলো। লামিয়াও আহানার পিছে পিছে আসতে থাকে। একটু পরেই আহানা বুঝতে পারলো এটা আবির ছিল যে তাকে টানতে টানতে কোথাও যেন নিয়ে যাচ্ছে। লামিয়াও হঠাৎ এটা দেখে আহানার সাথে যাচ্ছে। আবির যেহেতু মুখে মাস্ক পরে রেখেছে, তাই আবিরের আর কোনো সমস্যা হচ্ছে না মুখে মাস্ক না পরতে, তো এতক্ষণ নিউজ হয়ে যেত। তো এই কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে বিশিষ্ট রাজনৈতিকবিদ আব্রাহাম খান আবির? হ্যালো মিস্টার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আবির কোনো কথাই বলল না। ভাইয়া, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? না জানতে পারলে অনেক বড় ধরনের কাণ্ড হয়ে যাবে। প্লিজ ভাইয়া, ওকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ। আবির এবার ঘুরে তাকালো, তারপর লামিয়ার উদ্দেশ্যে বলল, ও ঠিক সময় বাসায় পৌঁছে যাবে। এখন তুমি তোমার কাজে যাও, অথবা যেখানে যাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট গো। এই বলে আবির আহানাকে নিয়ে আবারও হাঁটা ধরল। আনার হাত যেহেতু আবিরের হাতে, তাই না পারতেই তাকে আবিরের সাথে যেতে হয়। আবির যেহেতু লম্বা ও অনেক শক্তপোক্ত, তাই আর নিজেকে আবিরের থেকে ছাড়াতে পারছে না ও। প্লিজ ভাইয়া, ছেড়ে দিন। আমার মা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আমি আর কখনো আপনার সামনে আসবো না, একেবারেই আসবো না। প্লিজ ভাইয়া, প্লিজ। আবির একটু থামে। আহানা মনে করছিল যে আবির তাকে ছেড়ে দিবে এবার, কিন্তু না, একেবারেই হয়নি সেটা। উল্টো আবির তাকে শাসিয়ে বলে, তোমাকে না আমি বলেছি আমাকে ভাইয়া ডাকবে না? আমি তোমার কোন জন্মের ভাইয়া? তোমার বাপের সম্পত্তি দিবে আমাকে? ভাইয়া প্লিজ ছেড়ে দিয়ে আমি আর কখনো আসবো না আপনার কাছে। প্লিজ প্লিজ। আমি আজকেও তো আমি আপনার কাছে আসিনি। আমি তো জানতাম না ওই শোরুমটা যে আপনার। ভাইয়া প্লিজ ছেড়ে দিন। আবির আর একবার দাবায়। তোমাকে আমি বলেছি না আমাকে ভাইয়া ডাকবে না? আমি তোমার কোন জন্মের ভাইয়া? কোন জন্মের? এতই যদি ভাইয়ার শখ থাকে, তোমার মাকে বলো গিয়ে নতুন ভাইয়া আনতে তোমার জন্য। আবিরের এই লাগামহীন কথা শুনে আহানা আর কিছুই বলল না, কারণ এখন ওকে কিছু বলে লাভ হবে না। আহানা বুঝে গিয়েছে যে এই লোকটা সুবিধার না, আর কোনো কথাও শুনবে না। তাই আবির আহানাকে যেখানে নিয়ে যাচ্ছে ও সেখানে যাচ্ছে, কি আর করার। এরপর আবির লিফটের বাটন প্রেস করে গ্রাউন্ড ফ্লোরের জন্য। আহানা আবারও বলে ওঠে, এই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি এখানে থাকবো, আমি লামিয়াদের সাথে যাব। প্লিজ, আমি যাব না। আর একটা কথা বললে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দিব একেবারে। আবিরের সাথে লামিয়াও দৌড়ে পেরে উঠল না। সে ছুটে আসার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আহানা আর কিছু বলল না, কারণ এই যে লোক, এই যেটা বলবে সেটাই করবে। পরে দেখা গেল যে অল্প বয়সেই তাকে মরে যেতে হবে, তাই একেবারে চুপ করে রইল ও। লিফট থেকে বের হতেই আবির আহানাকে নিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। নিহাল আবিরকে দেখে বলল, ভাই কোথাও যাবেন? এত তাড়াতাড়ি বের হয়ে এসেছেন যে? গাড়ির চাবিটা দে। নিহাল আর চোখে একবার আহানার দিকে চেয়ে দেখে কে এই মেয়ে, ঠিক বুঝে উঠতে পারছে না। তবে এই মুহূর্তে আবিরকে প্রশ্ন করাটাও যে নিজের বিপদ ডেকে আনা, তা ঠিক বুঝে নিহাল আস্তে করে বলল, ভাই আমি যাব না আপনার সাথে।
বলেছি না বেশি প্রশ্ন আমার পছন্দ না, যেটা বলছি সেটা কর, চাবি দে। নিহাল আর কিছুই বলল না, সম্মতি জানিয়ে চাবিটা দিয়ে দিল আবিরের হাতে। নিহাল আবিরকে আরেকটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে গেল, কারণ আবির কখনোই কোনো মেয়ের হাত ধরে না, আবার নিজের গাড়িতেও বসাচ্ছে। এটাও নিহালের চোখে গন্ডগোল লাগছে। আমি এখন আমার ফ্ল্যাটে যাচ্ছি। আমি ফ্ল্যাটে যাওয়ার আগে আমার ঘরে যেন কাজী উপস্থিত থাকে, বুঝতে পেরেছিস নেহাল? ভাই কাজী কার জন্য? কার বিয়ে হবে? তোর বিয়ে হবে, তাড়াতাড়ি কাজী নিয়ে ফ্ল্যাটে যা। এই বলে আবির গাড়িতে উঠে বসলো, সাথে আহানাকেও টেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে পড়ল। আবির অনেক দ্রুত গাড়ি ড্রাইভ করছে। সাধারণত আবির এত ফার্স্ট ড্রাইভ করে না, কিন্তু আজ যেন তার বাসায় যাওয়ার উত্তেজনা একটু বেশি। আর অন্যদিকে আহানা তো চিল্লাচ্ছে। আমি আপনার কোন পাকাখানে মই দিয়েছি যে আপনি আমাকে এইভাবে নিয়ে চলে যাচ্ছেন? আমি তো আপনাকে চিনিও না। প্লিজ আপনি গাড়িটা থামান। হয়তো আপনি যাকে আমি ভাবছেন আমি সেই না, আমি অন্য কেউ। প্লিজ গাড়ি থামান, আমি বাসায় যাব, আমার জন্য সবাই অপেক্ষা করছে। প্লিজ আপনি গাড়িটা থামান। আবির গাড়িটা একটু থামায়, তারপর আহানার দিকে ঝুঁকে আসে, তারপর নিজের ওষ্ঠের সাথে আহানার ওষ্ঠ মিলিয়ে নেয়। এই কাণ্ডে আহানা তো তাজ্জব হয়ে গেছে। আবির প্রায় 10 মিনিট ওইভাবেই থাকে আহানার উপরে। 10 মিনিট পর আবির ছেড়ে দেয় আহানাকে, তারপর আবারও গাড়ি স্টার্ট দেয়। মেয়েটা চরম হাঁপাচ্ছে, গোল গোল চোখে সামনের দিকে তাকিয়েছে। এটা কি হলো মাত্র? ভেতরটা এখনও কেমন যেন লাফাচ্ছে, কিন্তু যা হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না ভেবে আহানা এবার আবারও চেঁচানো শুরু করে দিল। এই গাড়ি থামান, এক্ষুনি আপনি গাড়ি থামাবেন। কি শুরু করে দিয়েছেন? কি দেখা নেই জানা নেই কোথা থেকে এসে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে চলে যাচ্ছে। আপনি কি আমাকে চেনেন না? আমি আপনাকে চিনি। এইসবের মানে কি? আমি কিন্তু পুলিশে যাব বলে দিচ্ছি। এক্ষুনি থামান গাড়ি বলছি। আহানা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর কথাগুলো বলছে, কিন্তু আবিরের কোনো ভাবান্তর নেই। সেই আগের ন্যায় গাড়ি ড্রাইভ করছে। সে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। এরকম প্রায় 30 মিনিট আবির ড্রাইভ করে তার বাসের সামনে এসে থামায়। পার্কিংয়ে গাড়ি পার্ক করে তারপর অন্য পাশে গাড়ির দরজা খুলে আহানাকে হঠাৎই কোলে তুলে নেয়। এই কি বলছেন আপনি? মাথায় সেন্স নেই? পাগল নাকি আপনি? হ্যাঁ পাগল, এখন কি করবে বলো? আপনি আসলে একটা পাগল। কেন যে আপনি আসলে একটা পাগল। কেন যে আজকে বের হতে গিয়েছিলাম, আমার মা যদি জানে আমাকে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিবে। আপনি আমাকে নামান প্লিজ। আমাকে আমার বাসায় দিয়ে আসেন, বা আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন আবার সেখানে রেখে আসেন প্লিজ, আই রিকোয়েস্ট। আবির কিছুই বলল না। কোলে করে নিয়ে আয়নাকে শহর লিফটে উঠে যায়। তারপর 4 তলায় আসতে নেহাল দরজা খুলে দেয়। তারপর ওইভাবেই আহানাকে নিয়ে আবির বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকতেই আহানা দেখে একটা জুব্বা পরিহিত লোক বসে আছে, আর একটা ছেলে যাকে সে একটু আগেই শপিং কমপ্লেক্সে দেখেছিল সেও বসে আছে। আবির এবার আহানাকে সোফায় বসিয়ে দেয়। কাজী সাহেব এভাবে আবিরকে দেখে একটু চমকে উঠলেন। আপনি বসে আছেন কেন? আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কিন্তু বাবা মেয়ের নাম কি, পাত্রের নাম কি, তারপর দেনমোহর কত লিখবো? পাত্রপাত্রী বাবা মায়ের নামও লিখতে হবে? ওগুলো তো আগে বলতে হবে, তারপরে বিয়ে পড়ানো শুরু করতে পারবো। আগে ওগুলো বল, আর পাত্রপাত্রীকে ডেকে আনো। আপনি কি আমাদের চোখে দেখছেন না আমরাই পাত্র পাত্রী? এই বলে আবির আহানার বাবা মায়ের নাম, তারপর নিজের বাবা মায়ের নাম কাজী সাহেবকে বলল। তা বাবা দেনমোহর কত সেটা একটু বলে দিলে ভালো হয়, না বলে তো বিয়ে পড়ানো যাবে না। লেখেন 2 কোটি টাকা। কিন্তু বাবা এত বেশি বলছে যে পরে পরিশোধ করতে পারবে তো? এইগুলো কিন্তু নগদ দিতে হবে। আপনাকে যেই সংখ্যাটা বলেছি সেটাই লেখেন। কাজী সাহেব আবিরের রাগান্বিত কথা শুনে আর কিছু বলল না, কারণ জানেন তিনি আবিরের কত রাগ, কারণ তিনি আগে থেকেই আবিরকে চিনেন। অন্যদিকে আহানা তো অবাক, তার বাবা মায়ের নাম আবির কিভাবে জানে। তারপর তাকে আবার আবির বিয়ে করছে, তাও আবার 2 কোটি টাকা দেনমোহর। এতগুলো কথা আহানার হজম করতে অনেক বেগ পোহাতে হচ্ছে।
আর আবির যে তাকে এভাবে তুলে এনে বিয়ে করবে এটা তো তার কল্পনাতেও ছিল না। যদি সে জানতো আগে থেকে যে এভাবে আবির তাকে তুলে নিয়ে আসবে, তাহলে সে কিডনি বিক্রি করে হলেও তার আইফোনের টাকা দিয়ে দিত। আমি এই বিয়ে করব না। এখানে মজা হচ্ছে নাকি? বিয়ে কি একটা ছেলে খেলা নাকি যে যখন তখন একটা মেয়েকে তুলে এনে করে ফেলবে? আমি কোনো মতেই এই বিয়ে করব না। আহানার এই কথা শুনে কাজী সাহেব একটু চমকে উঠে বললেন, বাবা মেয়ে এ কি বলছে? এভাবে বিয়েতে অমত থাকলে তো বিয়ে করানো সম্ভব না। আমি তো এই বিয়ে করাতে পারবো না। কাজী সাহেবের এই কথা শুনে আবিরের রাগ যেন সাত আসমান চুই চুই। এমনিতেই এই মেয়ের রাস্তায় বকবক করতে করতে তার মাথা খেয়ে ফেলেছে অর্ধেক, আবার এখানে এসে আজবাজে বকছে। ইচ্ছে তো করছে বিল্ডিং থেকে ফেলে দিতে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, আপনাকে কি কারোর কথা শুনতে বলেছি? আপনাকে যেটা বলেছি সেটা করবেন। সেটা না করে আপনি এত কথা বলছেন কেন? তা বাবা, মেয়ের মত না থাকলে তো বিয়ে হবে না বাবা। সেটা আপনাকে দেখতে হবে না, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব আবিরের এত রাগ দেখে একটু ভয়ই মনে হয় বিয়ে পড়ানো শুরু করেছেন। কোনো সময়ে না আবার এই ছেলে রেগে গিয়ে তাকেই মেরে দেয়। এই ছেলের উপরে তো কোনো ভরসা নেই, তাই তিনি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। মা, এবার তুমি 3বার কবুল বলো। আহানা নিশ্চুপ, একটা কথাও মুখ থেকে বেরোচ্ছে না ওর। আবির নেহাল ও তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সে কিছুই বলছে না। কাজী সাহেব আবারও বলে উঠলেন, মা শুনছো? 3বার কবুল বলতে হবে তোমাকে, না হলে বিয়ে সম্পূর্ণ হবে না। এবারও আহানা কিছুই বলল না, যেন মুখে কুলু পেটে আছে ও, কিছু বলছে না। অন্যদিকে আবির যেন তার রাগ নিয়ন্ত্রণ করছে। কাজী সাহেব আবারও অস্থির ভঙ্গিতে শুধালেন, তুমি কি শুনতে পারছো আমার কথা? 3বার কবুল বলতে হবে, না হলে বিয়ে সম্পূর্ণ হবে না। এবারও আহানা কিছুই বলছে না। এবার তো আবিরের রাগ দেখার মতো। এতক্ষণ তো আবির কিছুই বলেনি, কিন্তু একেবারে এখন রাগের মাত্রা চরম লেভেলের। এবার যদি আহানা কিছু না বলে তাহলে তো ওকে মেরেই দিবে আবির, কিন্তু দেখছে না এখনও আহানা কবুল বলছে না। তারপর আবির নিহালকে উদ্দেশ্য করে বলে, নেহাল, আমার বেডরুমের বেডসাইড টেবিলের ভিতর থেকে আমার গানটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আনছি। এই বলে নেহাল গান নিতে চলে গেল। আহানা তো গানের কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠল, কিন্তু তার মনে হলো এটা মনে হয় আবির তাকে ভয় দেখানোর জন্য বলেছে। সত্যি সত্যি কি কেউ তার বাসায় এরকম গান থাকে নাকি? সে কি ছোট বাচ্চা যে তাকে বোঝাবে এইগুলো আর সেও বুঝে যাবে? একটু পরে নিহাল হাতে একটা গান নিয়ে আসে। আবির হাতে গানটা নিতে নিতেই বলে, এবার যদি আমি 3টা কবুল বলার আওয়াজ যদি না শুনি, তাহলে এই গানটা দিয়ে একেবারে উড়িয়ে দিব। আহানা কিছুটা মেকি সুরে বলে, এই খেলনা গান দিয়ে কেউ ভয় পাবে না, বুঝেছেন? আমি এখনো ছোট বাচ্চা মিস্টার আবির। আবিরের মাথা তো আরও গরম হয়ে যায়। বলে কি এই মেয়ে, তার লাইসেন্স করা, নিজের এতগুলো টাকা দিয়ে কেনা গান নাকি খেলনা গান। এবার তো আবিরের তো রাগ আর দমানো গেল না। আবির সোজা বুলেট রিলোড করে ট্রিগারে চাপ দিয়ে তার বাসায় থাকা একটা ফুলদানিতে গুলি মেরে দিল। গুলির আওয়াজ যে কী ভয়ঙ্কর সেটা জাহানা নিজের কানেই শুনল। ভয়ে চিৎকার দিয়ে লাফিয়ে সোফার উপরে পা তুলে গুটিসুটি হয়ে রইল মেয়েটি। সে তো ভেবেছিল এটা একটা খেলনা গান। সে কি জানতো নাকি যে এটা আসলে একটা আসল গান? জানলে হয়তো আবিরের সাথে এত তর্ক করত। আহানা ভয়ে নিজের কান চেপে ধরল। আবির রাগান্বিত স্বরে চিল্লিয়ে বলল, এবার বল কবুল। ভালো কথা তো তোর হজম হয় না। এবার আমার ভাষায় বলেছি, সুন্দর করে এবার বলে ফেল, না হলে এর পরের গুলিটা তোর মাথায় যাবে। আহানা ফুপিয়ে কেঁদে উঠল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল ও, আমি বিয়ে করব না। কবুল বলতে বলছি। আমি রান্না বান্না কিচ্ছু পারি না। আবির চোখ কুচকে তাকায় আহানার দিকে। এই সময় এমন কথা কে বলে? হঠাৎই রান্না আসলো কোথা থেকে? আবিরকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আহানা আগের মতোই কাঁদতে কাঁদতে বলে ওঠে, বিয়ে করলে তো রান্না করতে হয় সবার জন্য, আমি তো পারি না। আপনিই বলুন, আমার কি বিয়ের করার সময় হয়েছে? আবির ওপর থেকে নিজ সম্পূর্ণ চোখ বলিয়ে একবার দেখে নেয় আহানাকে, তারপর বিড়বিড় করে বলে ওঠে, সব ঠিকঠাক হয়েছে,
একদম বিয়ে বাসর সব করার মতো পারফেক্ট। আহানার উত্তর না পেয়ে আবারও নিজের মতো বকবক করতে থাকে। বিয়ে করলে সারাদিন শাড়ি পরে থাকা লাগবে, সব কিছু কম কম। আবিরের আর সহ্য হয় না আহানার এমন বকবকানি। জায়গা ত্যাগ করে উঠে এসে আহানার গলা চেপে ধরে নিজের বাঁ হাতে ডান হাত দিয়ে পিস্তলটা তার কপালে ঠেকিয়ে দাঁতে দাঁত চিপে বলে ওঠে, আর একটাও বাড়তি কথা নয়, কবুল বল, না হলে এক্ষুনি চালিয়ে দেব। কবুল কবুল কবুল। এইবার কাজী সাহেব তো আরও আবিরকে বলেন, বাবা, এবার তুমি 3 কবুল বলো, তাহলে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। আবির কোনো সময় ব্যয় না করেই বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। এই কথা শোনার পর আহানা আরও জোরে চিলিয়ে চিলিয়ে কাঁদতে থাকলো। কাজী সাহেব আর এক মুহূর্ত সেখানে বসলেন না, নিহালকে বলে সেখান থেকে বেরিয়ে আসলো। আবির এবার সোফায় হেলান দিয়ে বসলো, যেন মনে হচ্ছে কত কাজ করে ফেলেছে ও। আপনি খুব খারাপ, আপনার মতো আরেকটা মানুষ আমি দেখিনি। আমি এক্ষুনি বাসায় যাব, এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। তো কে তোমাকে বলেছিল যে আমি ভালো? আমি তো ভালো না। আধা ঘন্টা ওয়েট করো, এরপরে বাসায় যেও। আপনি আসলেই খারাপ একজন লোক। আপনার ফোন দিন, লামিনকে কল করব। একসাথে বাসায় না ঢুকলে সমস্যা হবে। আবির আর কোনো কথা বলল না, নিজের ফোনটা লক খুলে এগিয়ে দিল। আহানাও ফোনটা নিয়ে নিল, তারপর ফোনে লামিয়ার নাম্বারে ডায়াল করে ফোন দিল লামিয়ার নাম্বারে। হ্যালো লামিন, কই তুই? হ্যালো আহানা, তুই আগে বল তুই কোথায়? আমি ওই লোকটার ফ্ল্যাটে আছি, এখন বল তুই কোথায়? আমরা এখনো ওইখানেই আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, তোরা ওখানেই দাঁড়া, আমি আসছি। আচ্ছা, তুই বরং একটা কাজ কর, তুই আমাদের বাসার সামনে চলে আয়, ওইখান থেকে একসাথে বাসায় ঢুকবো। আচ্ছা ঠিক আছে, আমার আসতে আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস, বেশি দেরি যেন না হয়। আরও ঠিক আছে, এখন আমি ফোন রাখছি। এই বলে আহানা ফোন রেখে দিল, তারপর আবিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আমার এক্ষুনি বাসায় যেতে হবে, প্লিজ চলেন, না হলে আমার বাসায় তাণ্ডব হয়ে যাবে। আচ্ছা, এখনই যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? একটু তাড়াতাড়ি বলেন। আমাকে 2টা কিস করতে হবে। ছি, অসম্ভব, আমি কোনো মতে এটা করব না। আপনি তাড়াতাড়ি চলেন, এমনিতেই আপনার জন্য আমার লাইফটা ওলট পালট হয়ে গেল। আমি আর আমার লাইফে কোনো ঝামেলা চাই না, প্লিজ চলেন। এভাবে তো হবে না, কিস ছাড়া তো আমি এখান থেকে এক পাও নড়বো না। আরে আজব তো, আমি চিনি না জানি না এরকম একটা ছেলের সাথে আমি কেন কিস করব? আবির আচমকায় রেগে গেল। কি বলে এই মেয়ে, একটু আগে দিয়েই তো ওর সামনেই ওকে বিয়ে করলো, তারপর আবার এখন বলে যে সে তাকে চেনে না। তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? কি চিনোস না তুই তোর 3 কবুল বলা ভাতার? আমি কি চিনোস না আমাকে? এবার তো তোকে আমাকে চিনাইতেই হবে যে আমি কে। দেখেন, অলরেডি 6টা বাজে, আমার 8টার আগে বাসায় ঢুকতে হবে, প্লিজ চলেন প্লিজ। আবির আর কোনো কথাই বলে না, সোজা আহানার কাছে গিয়ে আহানার গলায় নিজের মুখ ডোবায়। প্রায় 20 মিনিট পর আহানাকে ছেড়ে দেয় ও। আহানার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। এখন থেকে এগুলো রোজ হবে। এভাবে কান্না করবি না, না হলে এখানেই রেখে দিব আর বাসায়ও যেতে দিব না। এখন চল, না হলে আবার কোলে তুলে নিয়ে যাব। আবিরের কথায় আহানা একটু নড়ে চড়ে বসে। সে জানে আবির যেটা বলে সেটাই করে বসে, তাই আহানা তাড়াতাড়ি উঠে পড়ে। তাড়াতাড়ি চলেন প্লিজ। আবির কিছু বলে না, হাঁটতে থাকে। দুজন লিফটে উঠে যায়, তারপর নিচে আসার পরে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠেই আবির গাড়ি স্টার্ট দেয় আর অনেক ফাস্ট ড্রাইভ করে। প্রায় 20 মিনিট পর আবির আহানার মামার বাসার সামনে এসে গাড়ি থামায়। তাহলে তখনই গাড়ি থেকে নামতে চায়। আহানাকে বাধা দিয়ে আবির বলে ওঠে, এত জলদি কিসের বাসায় যাওয়ার? বাসায় যাওয়ার আগে আমার একটা কথা কান খুলে শুনে রাখ। তুই বাসায় কাকে বলবি এই বিয়ের কথা বা কাকে বলবি না সেটা আমার দেখার বিষয় না। আমি 5 দিন পর ফ্রান্স যাচ্ছি। ফ্রান্স থেকে আসার পর তোর বাসায় আমাদের বিয়ের কথা জানিয়ে দিব। তারপর তুমি পার্মানেন্টলি আমার সাথে শিফট হয়ে যাবে। আর একটা কথা, আমি ফোন করলে কল পিক করবি, আর কোনো ছেলের সাথে কথা বলবি না। যদি আমি দেখি তুই কারোর সাথে কথা বলছিস তো সেদিনই তোর লাস্ট দিন হবে। এখন আমি যাচ্ছি, রাতে ফোন দিলে ফোন ধরবি। আবার আহানা নামতে চায়।
ঠিক তখনই আবির আবারও ডেকে ওঠে। এই শোন। এটা বলার পরেই আহানা পিছনে তাকায় আবার। আহানা তাকানোর পর আহানার হাত টেনে আবারও সিটে বসিয়ে দেয় আবির। তারপর আহানার ঘাট থেকে চুল সরিয়ে এক পাশে রাখে আবির। তারপর আবির আহানার কানের নিচে মানে গলার নিচে ঠোঁটে ছোঁয়ায়। আহানা কেঁপে কেঁপে ওঠে, যেন তার পুরো শরীর শিহরণ বয়ে যায়। তার 5 মিনিট পরে আহানাকে ছেড়ে দিল আবির। গুড গার্ল হয়ে থাকবেন, বুঝেছেন? না হলে কি হবে তা তো জানেনই। তারপর আবারও 2 গালে 2টা কিস করে আবির। তারপর আহানা গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে পড়ে। আর কতক্ষণ যদি গাড়িতে থাকে তাহলে নিঘাত এই বেটা এখানেই ওর সাথে কিছু একটা করে ফেলবে, এখানেই বাসর সেরে ফেলবে হয়তো। আর বেডরুমে যাওয়া লাগবে না। নির্লজ্জ আস্ত একটা বেহায়া একটা লোক। কী থেকে যে কী হয়ে গেল আহানার লাইফে সে নিজেও এখনও বুঝে উঠতে পারছে না। একটু পরেই আহানার সাথে রাফা ও লামিয়ার দেখা হয়। দুজনেই বাসার সামনে দাঁড়িয়েছিল। আহানা ওদেরকে দেখে তাড়াতাড়ি ওই দিকে চলে যায়। আহানাকে আসতে দেখে ওরাও আহানার দিকে এগিয়ে যায়। কই ছিলি এতক্ষণ তুই আহানা? তোর জন্য কত টেনশন হচ্ছিল জানিস? আমরা তো কত কিছু ভেবে নিয়েছিলাম। আমার তো দম বন্ধ হয়ে আসছিল, ভাবছিলাম যে বড় আম্মুকে কি জবাব দিব। তোর টেনশনে তো আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তুই যদি তখন আমাকে কল না করতি, আমি তো সেখানেই মাথা ঘুরে পড়ে যেতাম। এখন বল কি হয়েছিল আসলে তোর সাথে? আর এই লোকটাই বা কেন, মানে ওই রাজনীতি করা ছেলেটা তোকেই বা কেন নিয়ে চলে গেছিল? আচ্ছা, তোদেরকে আমি পরে সব বলবো। এখন বাসায় চল। হ্যাঁ, 8টা বাজতে আর বেশিক্ষণ নেই। তাড়াতাড়ি বাসায় চল। ফ্রেশ হয়ে সব কিছু বলবো। এখন বাসায় চল। লামিয়া ও রাফা আহানার এই কথা শুনে আর কিছু বলল না। আহানাকে দেখতে এমনিও খুব ক্লান্ত দেখাচ্ছে, তাই আর তারা কোনো কথা বাড়ালো না। তিনজনে বাসার দিকে এগিয়ে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠে 3 তলায় বাম পাশের বাসায় কলিং বেল চাপলো লামিয়া। কিছুক্ষণ পর লামিয়ার মা এসে দরজা খুলে দিল। এরপর তিনজনেই বাসার ভিতরে চলে গেল। একটু পরেই আমিনা বেগম তিনজনের উদ্দেশ্যে বলল, তা কেমন মজা করলি তোরা? অনেক মজা হয়েছে ভুপি, অনেক মজা করেছি। টেনশনে হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়ে গেছিল, এত মজা করেছি। একটা মাথা ঘুরে পড়ে যেতাম, এত মজা করেছি। অর্ধাঙ্গ হয়ে রাস্তায় ভেসে যেতাম, এত মজা করেছি। আর কি বলবো, কি যে মজা করেছি। এই মজা কি মজা, এই মজা সেই মজা। এই মজা বলে প্রকাশ করা যাবে না। কি যে মজা করেছি আল্লাহ মাবুদ ছাড়াই কেউ জানে না। মনে মনে আওড়ালো লামিয়া এই কথাগুলো। তা বেশ ভালোই তো। আচ্ছা যা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কিছু কথা আছে আহানার সাথে। আহানা, তুই ফ্রেশ হয়ে আমার রুমে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি। আহানার মনে কিছুটা খটকা হলো। হঠাৎই তার মা তাকে এভাবে কেন ডাকছে? নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হলে তো তার মা তাকে এভাবে ডাকে না। তাহলে কি মা সব কিছু জেনে গিয়েছে? হা খোদা, কি মুসিবতে পড়েছি আমি, মনে মনে বলল আহানা। তারপর কি আর করার, যেহেতু এখন তার মা তাকে ডেকেছে সেহেতু তাকে তো যেতেই হবে। এমনিও তার মাথাটা বেশ ঝনঝন করছে, এখন ফ্রেশ না হলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। বাকি দুজনও ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আসার পর আহানা খাটের উপরে বসলো। তখন লামিয়া আর রাফা তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো। এবার সব কিছু খুলে বল, কেন তোকে আবার আবির নিয়ে গিয়েছিল? তুই ওনাকে চিনিস রাফা? ওনাকে কে চিনে না? ওনার পুরো বাংলাদেশে যে দাপট, শুধু সিলেট আর ঢাকা না, পুরো বাংলাদেশেই উনি যেভাবে নিজের দাপট দেখিয়ে চলে, কে না চিনবে ওনাকে? বিশিষ্ট ব্যবসায়ী মেহেরুন খান ও রাজনীতিবিদ আকবর আলী খানের বড় ছেলে আব্রাহাম খান আবির, মেয়েরা তো ওনার উপর মরে। তাহলে কি শুধু আমিই চিনি না ওনাকে? শুধু তুই না, এ ম্যাডামও চিনে না, এখনও চিনে কিনা সন্দেহ। আচ্ছা ওগুলো বাদ দে। আচ্ছা আহানা, এবার খুলে বল সব কিছু। আমি এবার যাই, বলবো, তোরা কান খুলে শুনবি, চিৎকার করবি না প্লিজ। কি এমন বলবি যে আমরা চিৎকার করা লাগবে? বলছি, আমাকে ওই আবিরের বাচ্চা লুচ্চা বজ্জাত হারামি তুলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করেছে। কে? রাফা চিৎকার করতেই লামিয়া ওর মুখ চেপে ধরে। আরেকটু যদি জোরে হতো বাসার সবাই এসে এখন হাজির হয়ে যেত। ভাগ্যিস দরজাটা বন্ধ ছিল। তুই বলতে থাক, কিভাবে এই দুর্ঘটনা হয়েছে।
রাফা নিজের মুখ থেকে হাত সরিয়ে আহানার উদ্দেশ্যে বলতে থাকে। ও তোকে বিয়ে করতে চাইলো আর তুইও করে নিলি। এবার যদি বড় আম্মু জানে কি হবে ভাবতে পারছিস? কিভাবে করলি এটা? একবার তো আমাদেরকে ফোন করতে পারতি। এই চুপ, ওকে বলতে দে তো। ওকে বলতে না দিয়ে শুধু বকবক করছে। আহানা ওদের এসব কথায় আরও ভয় পেয়ে যায়। তুই শান্ত হ। এবার এটা বল যে কিভাবে হয়েছে এগুলো। উনি আমাকে গান দেখিয়ে বিয়ে করে ফেললো। ওটা কি আসল গান ছিল? নির্ঘাত খেলনা গান দেখিয়ে ভয় লাগিয়ে করে ফেলেছে। আর তুইও বোকা, ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করে ফেলেছিস। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা খেলনা গান, কিন্তু পরে ওই গানটা থেকে একটা ফ্লাওয়ার ভেসে শ্যুট করে। তারপর আমি ভয় পেয়ে গড়গড় গড়গড় করে কবুল 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 3বার বলে ফেলি। এ বাবা, কি সাংঘাতিক এই লোক! তোকেই পেয়েছে এই হতচ্ছাড়া বদমাইশ। তুই ওর ফ্যান ছিলি? আমি কি জানতাম ও যে এত বেয়াদব হবে? আচ্ছা তোরা থাম, আমরা এই ব্যাপার পরে আলোচনা করব। এখন তুই যা, ফুপি কি বলে ওইটা দেখে আয়। যাচ্ছি, কিন্তু আমার না কিরকম ভয় করছে। মনে হচ্ছে যে আম্মু না সব জেনে গিয়েছে। এমনটা যদি হয় আমাকে তো জিন্দা মেরেই ফেলবে। আল্লাহ মাবুদ জানে কেন ডেকেছে। তুই চিন্তা করিস না, যেখানে আমরা জানিনি সেখানে উনি কিভাবে জানবে? তুই এত টেনশন করিস না। হ্যালো মম, কেমন আছো? জি ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি। তোমার সাথে একটা কথা বলার ছিল। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ বলো, আমি ফিরে আছি। দেখো মম, তুমি জানো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি বিয়ে করে ফেলেছি। তা ভালো কথা, বিয়ে করেছো। এই মেয়েটা কি সেই মেয়েটাই? হুম। আমি পরশুদিন ঢাকায় আসছি, তখন মেয়েটাকে নিয়ে এসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। তোমার ভাইয়ের কি অবস্থা? ঠিকমতো কাজ করছে তো, নাকি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে? সেটা তো তুমি আমার থেকে ভালো করে জানো মম, তারপরও কেন জিজ্ঞেস করো? তুমি আগে বাবা হও, তারপর বুঝবে কেন জিজ্ঞেস করি। এখন রাখি, আমার কালকে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে হবে কোম্পানিতে। নেক্সট মান্থে আমাদের আরেকটা প্রজেক্ট লঞ্চ হবে। লন্ডনের ক্লায়েন্টদের সাথে ওইটা না? হ্যাঁ ওইটা। আমি এইখানের কাজ শেষ করে ফ্রান্স যাব 5 দিন পর, তারপর সিলেট আবার ব্যাক করব। ঠিক আছে, তোমার ভাইয়ের প্রতি যত্ন নিও, আর তুমিও সাবধানে থেকো। ওকে, বাই মম। বাই। এই বলে আবারও কলটা রেখে দিল। আহানা দাঁড়িয়ে আছে ওর মায়ের সামনে। আম্মু আমাকে কেন ডেকেছিলে? কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেটা জানানোর জন্যই ডেকেছিলাম। কি? এভাবে রিয়েক্ট করার কিছু নেই। দেখো তোমার বয়স হয়েছে, তোমার বাবা তোমাদেরকে ছেড়ে ছোটবেলায় আল্লাহর কাছে চলে যায়, তারপর আমি তোমাদেরকে একাই বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে আগলে রাখি। আমি চাইবো যে তুমি এখন এই বিয়েটা করে নাও। আর ছেলেটা খুব ভালো, তোমার মামার খুব পছন্দের ছেলে, তোমার মামার বন্ধুর ছেলেও। ছেলেটা দেখতে শুনতেও ভালো, ভালো ইনকামও করে, বেশ ভদ্র। কালকে আসলে তো দেখতেই পারবে। আমিও ছেলেটাকে খুব পছন্দ করি আগে থেকেই তোমার জন্য। ছেলেটা বেশ ডিসেন্ট, আর তোমার ভাইও ছেলেটাকে চেনে। আশা করছি কালকে তুমি ওকে দেখে আর কোনো আপত্তি করবে না। আহানা একটু জোর করেই বলল, কি? আহানা মায়ের সব ইমোশনাল কথাবার্তা শুনে আর কিছু বলতে পারল না। কী বা বলবে? তার মা তো তাদেরকে মা বাবা দুজনেরই আদর দিয়ে বড় করেছে, কোনোদিনও কিছুর অভাব রাখেনি তিনি। ও কীভাবেই তার মাকে মানা করবে? কিন্তু অন্যদিকে যে এই বজ্জাত ছেলেটা তাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন কি হবে? যদি তার মামা ভাই এরা জানতে পারে তো তাকে জানে মেরে ফেলবে। এটা ভেবেই আহানার কাছে অস্থির অস্থির লাগছে। অন্যদিকে ওই ছেলেটা ওকে ধমকিও দিয়ে গেছে। ও কি করবে এখন ভেবে পাচ্ছে না। কোনো মতে মাকে বলল, আচ্ছা আম্মু, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো। এই তো আমার লক্ষ্মী সোনা, আমি জানতাম তুমি এটাই বলবে। আমি আমার মেয়েকে অনেক ভালো করেই চিনি, সে কখনোই আমার অবাধ্য হবে না। আমিনা বেগম তার মেয়ের কথা শুনে খুবই আবেগী হয়ে উঠলেন। তিনি আগে থেকেই জানতেন যে তার মেয়ে নিষেধ করবে না, তারপরেও নিজের মেয়ের মুখ থেকে শোনার আহ্লাদটাই আলাদা। আহানা আর কিছু বলে না। সেখান থেকে চলে আসে তার বরাদ্দকৃত রুমে, মানে লামিয়ার রুমে। রুমে আসতেই রাফা জিজ্ঞাসু ভঙ্গিতে দাঁড়িয়ে যায়,
কি রে, বড় আম্মু তোকে কি বললো রে? কালকে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই বলে আহানা ধপ করে বিছানার উপরে বসে যায়। কি? তখনই লামিয়া রাফার মুখ চেপে ধরে আবার। এই তুই সারাক্ষণ এভাবে চিল্লাস কেন? এখন যদি বাবা মা ফুপিরা সবাই চলে আসে এখানে, তখন কি হবে? তখন না জানার থাকলেও সবাই জেনে যাবে। এখন কি হবে আমার? ওই ছেলে আমাকে থ্রেট দিয়ে গিয়েছে, আর আম্মু আমাকে কত লেভেলের ইমোশনাল কথা বলছে। এখন যদি আমি ওনাদের কথা মতো যদি ছেলে পছন্দ হয় বিয়ে না করি, তাহলে তো আমাকে ঘরছাড়া করে দিবে, মানে আমার সাথে আর কথা বলবে না। আর যদি আমি বিয়ে করতে রাজি হই, ওই ছেলেটাকে বিয়ে করি, তাহলে ওই ছেলেটা আমার জীবনটা হারাম করে দেবে। আমি এখন যাব কোথায়? কেউ আমাকে বোঝা প্লিজ। আমি আর এইসব নিতে পারছি না। এই পাগলদের মাঝখানে আমি আর থাকতে পারছি না। কি একটা মহা মুসিবতে পড়লাম। এইরকমটা জানলে আমি জীবনও ঢাকায় আসতাম না। শুধু ঢাকা কি, বাসা থেকেও এক পা বাইরে রাখতাম না। এই বলে আহানা আবারও খাট থেকে লাফিয়ে উঠে গেল। আরে তুই শান্ত হ, এত চিন্তা করিস না, আমরা আছি না তোর জন্য। শান্ত হও, শান্ত হয়ে বস। ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে হবে, আগে ঠান্ডা হয়ে নে। এই বলে লামিয়া আহানার আবার খাটে বসিয়ে দিল। আহানার মাথায় এখন সব কিছুই চিন্তায় ঘুরঘুর করছে। একদিকে তার মা, যে কিনা তাকে পেলে পুষে বড় করেছে, আর একদিকে ওই ছেলেটা যে তাকে বিয়ে করে নিয়েছে, ও থ্রেটও দিয়েছে। এখনও কোথায় যাবে? সকাল সকালে আহানার মামি রেহনা বেগম মেহমানদের জন্য সকল নাস্তার আয়োজন করছে। মেহমানরা 12টার দিকেই আসবেন, এখন বাজে 11টা। তিনি তড়িঘড়ি করে সব কিছু করছেন, তার সাথে আহানার মাও সব কিছু হাতে হাতে করে দিচ্ছেন। আহানা, এই আহানা, কোথায় তুই? এইখানে আয়। আহানা দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে আসলো। জি মা, বলো কি হয়েছে? তোর খাটে আমি শাড়ি জুড়ি সব রেখে এসেছি, তুই গোসল করে ওগুলো পরে রেডি হয়ে নে, তারপর হালকা পাতলা সেজে নিস। আহানার মুখটাকে মলিন করে বলল। আচ্ছা। আহানা মন খারাপ করে ওখান থেকে চলে আসলো। রুমে সেই রাফাকে বলে উঠল। রাফা, মা তো উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। এখন আমি কি করব? বড় আম্মু যতই উঠে পড়ে লাগুক, আমি কিছুই করতে পারবো না। কারণ ওই বদমাই সাবের যে কী জিনিস সেটা তোর মা এখনও জানে না। আর তোর মা যদি এগুলো জানে তাহলে হার্ট স্ট্রোক করে সেখানেই মরে যাবে। তোকে আমি বলেছি উপায় বের করতে, আর তুই আমাকে ভয় লাগাচ্ছিস। ভালো কিছু না বলতে পারলে অন্তত খারাপ কিছু বলিস না। আরে চিল, কিছুই হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি। দেখবো কি ঠিক হয়। আচ্ছা, এখন রেডি হয়ে নে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে আহানা শাড়ি চুড়ি নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আধা ঘন্টা পর রেডি হয়ে আসে আহানা বেরিয়ে আসলো। আহানাকে রাফা দেখে বলল। এবার তো তুই যেভাবে সেজেছিস না, বিয়ে করার হলেও বিয়ে করে নিয়ে যাবে তোকে। কেন, কি হয়েছে? এত সুন্দর করে কেন সেজেছিস? আমি তো তেমন কিছুই লাগাইনি, শুধু শাড়ি পরেছি আর চুড়িগুলো পরেছি। তাতেই তোকে এত সুন্দর লাগছে। হয়েছে, আর ঢং করা লাগবে না। আমি ঢং করছি না। আপা, আহনাকে দেখতে যারা আসছিল তারা এখন আর আসবে না। কি বলিস? কেন আসবে না? জানি না, শুধু বলছে যে তাদের নাকি অন্য কোথাও বিয়ের পাকা কথা চলছে। ছেলেটা নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে, ছেলেটা আসতেই চাইছে না। এখন আমি তো আর জোর করে কিছু বলতে পারবো না। আগে যখন বিয়ের কথা চলছিল ওদের, তাহলে এখানে আবার বলতে এসেছে কেন? এখন সব কিছু করার পর বলছে যে আসবে না। আহানাও মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে। তুমি চিন্তা করো না তো, আমার সাথে আরেকজন মহিলা কথা বলেছেন, তারা অনেক বড় লোক। মহিলাটা বিশিষ্ট ব্যবসায়ী, তার ছেলে রাজনীতি করে, বলতে গেলে পরিবারের সবাই রাজনীতি করে। এখন ওরা বলছে যে একটু পরে আসবে। উনি সিলেট থেকে আসছেন, ওনার ছেলে ঢাকায় থাকেন, সিলেট থেকে ঢাকা আসা যাওয়া করে। ছেলে আবার নিজেদের বিজনেসও সামলায়। মোট কথায় অনেক সম্মানজনক পরিবার। তা তো ভালো কথা। এখন এসে ওদের মেয়েকে পছন্দ হলেই হয়। তার কোনো চিন্তা নেই আপা, ছেলের মা নাকি মেয়েকে আগে থেকেই চিনে। সামনে আমার সাথে কথা বলেছে, ওরা আজকে আসলে চেন পরিয়ে দিয়ে যাবে, কালকে বিয়ে। কি বলিস? তা তো ভালো কথা। এখন তোর ভাগ্নির পছন্দ হলেই হয়। শুনেছিস কি হয়েছে? কি হয়েছে? আহানাকে যারা দেখতে আসছিল তারা আর আসছে না।
তা তো ভালো কথা। হ্যাঁ, তা তো ভালো কথা, কিন্তু তুই মুখটাকে এমন এমন করে রেখেছিস কেন? তোর তো খুশি হওয়া উচিত। আমি বেঁচে গেলাম আল্লাহ। তুমি বাছোনি, তোমার শাশুড়ি আম্মা তোমাকে দেখতে আসছে না, আজকে চেন পরিয়ে দিয়ে যাবেন, সাথে তোমার দেবর এবং তোমার জামাইও আসবেন। কালকে তোমার বিয়ে, তাও আবার একই ছেলের সাথে যার সাথে তোমার কালই বিয়ে হয়েছে। এবার তো তুমি আরও বেঁচে গেলে। এবার বুঝেছো কেন আমি খুশি না? কি বলছিস এগুলো তুই? বলে দে এগুলো মিথ্যা। এগুলো সব সত্যি, আমি নিজের কানে শুনে এসেছি। আহানা তার শ্বশুরবাড়ির সবার সামনে বসে আছে এখন। একটু আগেই তাকে চেন পরেই দেয় তার শাশুড়ি, এবং এখন নাকি তার আবার বিয়ে হবে। যার সাথে তার কাল বিয়ে হয়েছিল সামনে সেই আগের কাজী সাহেব বসে আছেন। কাজী সাহেব একটু আর চোখেই তাকিয়াচ্ছিল তার দিকে। কি হলো কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। জি, কাজী সাহেব আবার বিয়ে পড়ানো শুরু করেন। কিন্তু দেনমোহর কত হবে? 2 কোটি টাকা লেখেন। মেহরুন খানের কথা শুনে সবাই তো অবাক। কি বলে এই মহিলা? 2 কোটি টাকা দেনমোহর? আপা 2 কোটি টাকাই দেনমোহর। জি ভাই। কাজী সাহেব আবারও বিয়ে করা শুরু করলেন। মত 3বার কবুল বলো। কিছুই বললেন না আহানা। তারপর পাশ থেকে আবির নিচু সুরে বলল, কালকের মতো কি আবার গানটা আনতে হবে? কবুল কবুল কবুল। এরপরে আবিরও বলে ফেলল। বিয়ে পড়ানো শেষ হলে মেহরুন আমেনা বেগমকে বললেন, আমরা আজকেই মেয়েকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বেয়ান, এখন তো আমার মেয়ে আর আমার মেয়ে নেই, এখন তো আপনার মেয়ে হয়ে গেছে। মেহরুন নিঃশব্দে হাসল। আসলে উপরে তিনি নিজেকে নরম দেখাতে না পারলে তার ভিতরটা অনেক নরম। তার সব সময় একটা মেয়ের খুব ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তো তাকে দেননি। কিন্তু এখন ছেলের বউ হিসেবে একটা মেয়ে ঘরে নিয়ে যেতে পারবেন তিনি, এটাই তার ভালো লাগছে। সব কিছু শেষ করে এবার বিদায়ের পালা। আহানা মা, তুই আমার অনেক কষ্টের মেয়ে। তুই হবার পর তোর বাবা মারা যান, কখনো তোদেরকে আমি বাবার অভাব বুঝতে দেইনি। সব সময় মা বাবা দুজনেরই আদর দিয়েছি। তুই হয়তো বা ভাবতে পারিস তোকে পর করার জন্য আমি তোকে বিয়ে করিয়ে দিয়েছি, কিন্তু না, আমার এমনটা না। সব মেয়েরই একদিন পরের বাড়ি যেতে হয়, আমি তোকে পর করিনি। মা, তুমি কেঁদো না। আমি জানি তুমি আমাকে পর করে দাওনি। এই সমাজ আমাদের পর করে দিয়েছে, এই বিধি আমাদের পর করে দিয়েছে। আহনার মা আবিরের উদ্দেশ্যে বলল, দেখো বাবা আবির, ও আমার একমাত্র মেয়ে, অনেক শখের মেয়ে। ওকে কোনোদিনও চোখে পানি আনতে দিও না, ওকে কখনো কষ্ট দিও না। যদি কখনো মনে হয় যে ওকে আর তোমার ভালো লাগছে না, বা যদি মনে হয় ও এখন তোমার জন্য বোঝা হয়ে গিয়েছে, ওকে আমার কাছে দিয়ে দিও। আবার আমি ওকে আবার আমার সেই ছোট্ট আহেনার মতো আগলিয়ে রাখবো। আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। ওকে কখনো কষ্ট পেতে দেব না। তারপর শফিক সাহেব আহানার হাত আবিরের হাতে তুলে দেন। তারপর বিদায় সম্পন্ন হলো। যাওয়ার সময় রাফা বলল, ভালো করে থাকিস, সিলেটে আবার দেখা হবে, বাই। কুত্তি, বেশি মজা হচ্ছে? তোকে আমি দেখে নিব, এত মজা কিভাবে হয় তাও দেখে নিব। বাসর ঘরে বসে আছে আহানা। এখনো আবির আসেনি। এসে চলছে, তারপরেও আহানা ঘামছে। একটু পর আবির আসে। কি মহারানী, কি করছেন? আমি আজকে না আসলে তো অন্য জায়গায় বিয়ে করে ফেলতেন। বিশ্বাস করুন, আমি কালকে রাত্রে জেনেছি যে আমাকে আজকে দেখতে আসবে। পরে কিভাবে আর আসেনি ওরা, কিন্তু আমি জানতাম না যে ওরা আসবে, এটা কালকে রাতেই জেনেছিলাম। আর আম্মু এত ইমোশনাল কথাবার্তা বলেছে যে আমি অন্য কিছু বলারই সুযোগ পাইনি। সরি। আবির ওর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল, আর ওর কানের কাছে যে বলে উঠল, আজকে আর কোনো কথা নয়, আজকে সারা রাত জেগে থাকার জন্য তৈরি হয়ে নাও। এই বলে আবির আহানার সাথে নিজেকে মিশিয়ে নেয়। এরই সাথে ওদের নতুন জীবনের শুরু হয়। নতুন জীবনের নতুন রাত। যদিও আহানার এই বিয়েতে মত ছিল না, কিন্তু আবিরের এই পাগলামো দেখে আর ভালো লাগা শুরু হলো। আর ভালো লাগা থেকেই ভালোবাসা। জীবনের শেষ মুহূর্ত যেন ওরা এভাবেই থাকতে পারে।